হাই এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে স্বাগতম। এটা আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাস। আমরা দেখতে দেখতে 4টা ক্লাস কিন্তু কাভার করে ফেলছি। তো গত ক্লাসের মতো আজকেও আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা নির্ণায়কের একদম ফান্ডামেন্টাল কয়েকটা টপিক আজকে দেখব। একটু দাঁড়াও, ঠিক আছে, ওকে। আমরা নির্ণায়কের একদম ফান্ডামেন্টাল কয়েকটা টপিক আজকে দেখব। তো আজকের ক্লাসে কিন্তু মনোযোগ দিতে হবে, কমপ্লিট ফোকাস দিতে হবে, ঠিক আছে? তো খাতা কলম নিয়ে সবাই চলে আসো। আচ্ছা, তো গত ক্লাসটা করছো কিনা ঠিক মতনে ওইটা বোঝার জন্য আমি ছোট্ট একটা এক্সারসাইজ দিই। এইটা একটু করে ফেলো তো সবাই। এটা করে ফেলো। আমার মনে হয় না আর বেশিক্ষণ সময় লাগবে। জাস্ট প্রথম কমেন্টে রিপ্লাই তোমাদের অ্যান্সারটা জানাবো। দেখো এখানে কি করছে, এই ভ্যালুটা তোমাকে বের করতে বলছে, তাই না? এবং তোমাকে বলে দিছে স্মল এ আই যে এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল এ আই যে। আমরা কিন্তু দেখে আসছিলাম, এটাই কিন্তু আমাদের কনভেনশন, মানে আমরা এভাবেই প্রকাশ করি। স্মল এ আই যে তার সহগুণক হচ্ছে ক্যাপিটাল এ আই যে। তোমাকে কি বের করতে বলছে? A21 এগুলা, তাই না? আমাদের ভুক্তিগুলা কোনটা নিছে? ভুক্তিগুলা কিন্তু নিছে দ্বিতীয় সারি বরাবর, তাই না? আর সহগুণক নিছে কাদের? সহগুণক নিছে প্রথম সারির সহগুণক, না সহগুণকগুলো। তো এগুলো গুণ করলে কি হয়? রেজাল্টটা সবসময় 0 হয়। আমরা কিন্তু গত ক্লাসে খুব ভালো করে এটা দেখে আসছিলাম। ওকে, আচ্ছা, গত ক্লাসের একদম লাস্টে আমরা কি পড়ছিলাম? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়, তাই না? তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা করছো? আচ্ছা, ওকে, আজকেও একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি তোমাদের বের করতে দিলাম। এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। তো এটা আমি এখন করে দিব, বাট সাজেশন থাকবে তোমরা আমারটা না দেখে নিজেরা করো, হ্যাঁ? আচ্ছা, তো অ্যাডজয়েন্ট অফ এ আমাদের যেটা বের করতে হবে, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে, তারপর প্রত্যেকটা ভুক্তির জায়গায় সহগুণকগুলো বসাইতে হবে, তারপর ট্রান্সপোজ করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা এখন প্রত্যেকটা ভুক্তির সহগুণকটা আগে বের করে ফেলি। তো আমাদের প্রথম যেই ভুক্তি, এটার সহগুণক হবে A11। এটা কি হবে খেয়াল করো তো, এইটার সহগুণক, তাই না? তো এটা বাদ কি পড়ে থাকবে? 0 × 2 - 9, তাই না? 0 × 2 - 9। তো আমাদের প্রথম ভুক্তির সহগুণক হচ্ছে -9। ঠিক আছে। এবার A12 ভাবে না করে A21টা আগে করি। A21, A31 কলামেরগুলো কলাম বরাবর লিখলাম আর কি। A21 অর্থাৎ এইটার সহগুণক কি হবে? দেখো এটা কিন্তু আমাদের প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর নাই, তো একটা নেগেটিভ সাইন দিতে হবে, তাই না? এটা বাদ যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম: নেগেটিভ 4 দুগুণে 8 - 3 দুগুণে 6। 4 দুগুণে 8 - 3 দুগুণে 6, যেটা পড়ে থাকে 4 দুগুণে 8, 8 থেকে 6 বাদ দিলে হয় 2, আগে একটা নেগেটিভ সাইন আছে, তো -2। ঠিক আছে, এটার সহগুণক বের করে ফেললাম। এবার এইটার সহগুণকটা আমরা বের করব। এই সারি এই কলাম বাদ, এটা যেহেতু গৌণ কর্ণ বরাবর আছে তাহলে চিহ্নটা কি? পজিটিভ হবে। তো 3 × 4 = 12, 12 - 0 × 2। আচ্ছা, 12 - 0 × 2, যেটা আসলো সেটা হচ্ছে 12। ঠিক আছে, তো আমি প্রথম কলামের 3টা জিনিসের কি বের করে ফেলছি? সহগুণক কিন্তু বের করে ফেলছি। ওকে, এবার আমাদের যে দ্বিতীয় কলাম, সেখানকার 3টা ভুক্তির সহগুণক আমরা বের করব। ক্যাপিটাল এ, ওটা কত? 1 2 হবে, তাই না? ক্যাপিটাল A12, ক্যাপিটাল A22, ক্যাপিটাল A32, ক্যাপিটাল A12, অর্থাৎ এইটার সহগুণকটা আমরা বের করব। এটা যেহেতু কোনো কর্ণ বরাবরই নাই, তো একটা নেগেটিভ সাইন দিতে হবে। এটা বাদ যেটা পড়ে থাকে, এমন আসতেছে, তাই তো? 4 দুগুণে 8 - 3 দুগুণে 6। আচ্ছা, নেগেটিভ 4 দুগুণে 8 - 3 দুগুণে 6। বেশি ফাঁকা করে লিখে ফেলছে। আচ্ছা, এখানে চাপায় লিখে দিই। 8 থেকে এটা কি লিখলাম? 8 থেকে 6 বাদ দিলে হয় 2, আগে একটা নেগেটিভ আছে, তো কি হবে? -2। আর A22 এটা কি হবে? খেয়াল করো, এটা কিন্তু আমাদের কর্ণ বরাবর আছে, তো চিহ্নটা পজিটিভ। এটা বাদ 2 - 2, তাই না? A22 কত হয়? 0। A32 কত হবে? এইটা নিবা, একটা নেগেটিভ সাইন আসবে যেহেতু কোনো কর্ণ বরাবরই নাই। এটা বাদ 3 - 4 দুগুণে 8, তো নেগেটিভ 3 - 8। তো 3 - 8 হয় -5, আগে আরেকটা নেগেটিভ আছে, তো +5 হয়ে গেল। ঠিক আছে তো? আচ্ছা, এবার সবার লাস্টের যে কলাম, সেই কলাম বরাবর 3টা সহগুণক আমরা বের করে ফেলব। A13,
A2 3 A3 3 এই 1 3 কি হবে এইটার সহগুণকটা তাই না এটা কিন্তু আমাদের গৌণ কর্ণ বরাবর আছে তো চিহ্নটা পজিটিভ এটা বাদ 3 4 12 12 মাইনাস 0 তার মানে 12 তারপর এইটার সহগুণকটা আমরা বের করব এটা বাদ এটা কিন্তু আমাদের কোনো কর্ণ বরাবরই নাই তো একটা নেগেটিভ সাইন আসবে 3 মাইনাস 4 দুগুণে 8 বুঝছো 3 মাইনাস 4 দুগুণে 8 তো নেগেটিভ 5 নেগেটিভ পজিটিভ হয়ে যাবে পজিটিভ 5 ডিরেক্টলি লিখতেছি তোমরা আরেক লাইন একটু লিখে নিও হ্যাঁ আমার যেহেতু জায়গা স্বল্প তো আমি ডিরেক্টলি লিখতেছি A3 3 এইটার সহগুণকটা কর্ণ বরাবর আছে চিহ্ন পজিটিভ 0 মাইনাস 16 নেগেটিভ 16 বুঝতে পারলাম তো আমি সবগুলো সহগুণক কিন্তু পেয়ে গেছি তো আমাদের যেই সহগুণক ম্যাট্রিক্সটা সেইটা যেটা হবে এই যে আমি এখানে অ্যান্সারটা লিখতেছি আমাদের যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স আমাদের যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ সেটা কি হবে আমরা প্রত্যেকটা ভুক্তির জায়গায় সহগুণকগুলো বসাবো নেগেটিভ 9 নেগেটিভ 2 12 নেগেটিভ 9 নেগেটিভ 2 12 তারপর নেগেটিভ 2 0 5 নেগেটিভ 2 0 5 আর ওদিকে হচ্ছে 12 5 নেগেটিভ 16 12 5 নেগেটিভ 16 ক্যালকুলেশন ঠিক করছে কিনা আল্লাহ ভালো জানে এগুলো তো আসলে ক্যালকুলেশন ভুল হয় প্রচুর ক্যালকুলেশন ভুল হয় আচ্ছা আমরা কি কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করছি আমাদের তো এটা বের করা লাগবে না আমাদের কি বের করা লাগবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি ছিল মনে করে দেখো তো আমাদের এই যে সহগুণক ম্যাট্রিক্সটা সেটাকে ট্রান্সপোজ করলে যেটা থাকে তো আমরা এভাবে লিখতে পারি আমাদের যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ সেটা বেসিক্যালি কি হবে এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝছে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এখন সবাই পারবা না সারিগুলো ধরে কলাম বানিয়ে দাও নেগেটিভ 9 নেগেটিভ 2 12 তারপর হচ্ছে নেগেটিভ 2 0 5 তারপর হচ্ছে 12 5 নেগেটিভ 16 এই হচ্ছে আমাদের উত্তর আমি একটু দেখি সব কিছু ঠিক আছে কিনা নেগেটিভ 9 নেগেটিভ 2 12 নেগেটিভ 2 এই তো কাহিনী করে ফেলছে এখানে তো জিরো হওয়ার কথা না দেখছো ক্যালকুলেশন আসলে আমিও ভুল করি এটাই সবাই ক্যালকুলেশন ভুল করে তো ঘাবড়ানোর কিছু নাই আমরা শেষে দেখবো এগুলো আসলে ক্যালকুলেটর দিয়ে করা যায় ক্যালকুলেটর কখনোই ভুল করবে না তো আমরা এইটা বের করতে ভুল করছিলাম এইটার সহগুণক তো এইটার সহগুণকটা আরেকবার একটু চেক করে দেখি এইটার সহগুণকটা আরেকবার একটু চেক করে দেখি খেয়াল করো এইটার সহগুণকটা আমাদের লাগবে তাই না এটা একদম মিডলে আছে A2 2 তো 2 মাইনাস 4 যেহেতু কর্ণ বরাবর তার মানে চিহ্নটা কি পজিটিভ হবে তো এটা যেটা হবে সেটা হবে এরকম 2 মাইনাস 4 যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে -2 ঠিক আছে এটা যদি -2 হয় ঠিক এইখানটাতে আরে সব কিছুই মুছে ফেললাম ঠিক এইখানটাতে কি আমাদের 0 এর জায়গায় -2 হবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা এখানে -2 এখানে -2 এই হচ্ছে আমাদের উত্তরটা এখন তোমরা বলতে পারো ভাই আপনার কাছে তো সলিউশন আগে থেকে ছিল এই জন্য ভুলটা ধরতে পারছেন তোমাদের কাছেও থাকবে তোমাদের হাতে যখন ক্যালকুলেটর থাকবে তখন ক্যালকুলেটর দিয়ে তোমরা আগে বের করে ফেলতে পারবে তো ভয় পাওয়ার কিচ্ছু নাই আমরা পরে দেখবো আগে হাতে করি তারপর ক্যালকুলেটর ওকে তো এই ছিল আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা নিয়ে আশা করি তোমাদের কোনো ঝামেলা নেই তাই তো ওকে এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করাটা এটা আমাদের সামনে কাজে দিবে কোথায় কাজে দিবে বিপরীত ম্যাট্রিক্স আমরা যখন বের করতে যাব তখন তো আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এখানে 3টা স্টার দাও 3টা না 5টা স্টার দাও এখান থেকে প্রশ্ন আসবে এই কনসেপ্টটা থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় একটা কোয়েশ্চেন থাকে 4 নম্বরের জন্য অ্যান্ড অ্যাডমিশন টেস্টেও ইনফ্যাক্ট গত 5-6 বছর ধরে বুয়েটে প্রতি বছর বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে একটা অঙ্ক আসে 10 নম্বরের জন্য ঠিক আছে তো এখন আমরা মূলত বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করে সেটা শিখব বিপরীত ম্যাট্রিক্স কি কনসেপ্টটা কি সেগুলোই আজকে যাব না বুঝছি আমার কথা সেগুলোই আজকে যাব না বিপরীত ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে করব এখন আমরা মূলত ডিসকাস করব যে বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করার প্রসেসটা যেটা বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ওকে
তো আমরা এখন বিপরীত ম্যাট্রিক্স বের করার যেই ফর্মুলাটা সেটা একটু দেখে ফেলি। তো বিপরীত ম্যাট্রিক্সকে নর্মালি এভাবে প্রকাশ করা হয়, আমি একটু দেখাই। আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এগুলো কিন্তু নির্ণায়ক না, বুঝছো? এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়, এ ইনভার্স, বুঝছো? বোঝাতে গেল এইটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এইটা। ওকে, তো বিপরীত ম্যাট্রিক্স বের করার যে ফর্মুলাটা সেটা এখানে দেওয়া আছে। এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, যেটা বের করা কিন্তু আমরা মাত্রই শিখে আসছি, ডিভাইডেড বাই মডুলাস অফ এ, অর্থাৎ এর নির্ণায়ক ভ্যালু বা ডিটারমিনেন্ট ভ্যালু। তো কোনো একটা ম্যাট্রিক্স ধরো এ, এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে তোমাকে দুইটা জিনিস বের করতে হবে। প্রথমত ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু, দ্বিতীয়ত ওই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করলেই তুমি কি পাবা? বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। বোঝাতে পারলাম? ওকে, তো এখন এখানে কথা আছে, তুমি সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবা না। প্রথমত খেয়াল করো তো, তোমাকে কি ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু বের করা লাগবে না? এখন নির্ণায়ক কেমন ম্যাট্রিক্সের হয়? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের। বুঝাতে পারলাম? তার মানে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য ম্যাট্রিক্সটাকে অবশ্যই কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, তুমি কি দিয়ে ভাগ করতেছো? নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করতেছো না? তো এখন নির্ণায়ক ভ্যালুটা যদি শূন্য হয়ে যায়, তো ভাগ করলে অসংজ্ঞায়িত জিনিসপত্র চলে আসবে না? বুঝছি? তার মানে আমাদের যে নির্ণায়ক ভ্যালু, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু শূন্য হওয়া যাবে না। তার মানে বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স এক্সিস্ট করবে, এ ইনভার্স এক্সিস্টস ইফ, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তখনই এক্সিস্ট করবে বা অস্তিত্বশীল হবে যদি প্রথমত এ একটা স্কয়ার ম্যাট্রিক্স, এ একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এ এর নির্ণায়ক ভ্যালু শূন্য হওয়া যাবে না। মনে করে দেখো তো, আমরা পড়ে আসছিলাম না, এ এর নির্ণায়ক ভ্যালু যদি শূন্য হয় তাহলে ওটারে কি বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু যদি শূন্য হয় তখন সেটাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? গত ক্লাসে কিন্তু দেখে আসছিলাম। তো এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্বশীল হওয়ার শর্ত হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হইতে হবে, তার নির্ণায়ক ভ্যালু শূন্য হওয়া যাবে না। বর্গ ম্যাট্রিক্স তো হতেই হবে, বুঝছি? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন, এটা কিন্তু মনে রাখতে হবে। সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না, বিপরীত ম্যাট্রিক্স থাকতে হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হয়। ওকে ওকে, তো এরকম অঙ্ক মাঝে মাঝেই চলে আসে, স্পেশালি কতে আর এমসিকিউতে। দেখো তো কি বলছে, কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি বিপরীতকরণযোগ্য না। তার মানে এইটার ইনভার্স ম্যাট্রিক্সটা এক্সিস্ট করবে না। এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? তাই তো, তো এইটার বিপরীত ম্যাট্রিক্স তুমি বের করতে পারবা না যখন এটার নির্ণায়ক ভ্যালু কি হবে? শূন্য হবে, তাই তো? কারণ এক্সিস্ট করার শর্ত হচ্ছে নির্ণায়ক ভ্যালু শূন্য হওয়া যাবে না। তোমাকে এখানে কি বলছে? বিপরীতকরণ যোগ্য না, তার মানে নির্ণায়ক ভ্যালু শূন্য। এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তো এটার নির্ণায়ক ভ্যালুটা বের করো, দেখো তো কি হয়। 2/2 এর তো k-1 ইন্টু k-2 -4 ইকুয়ালস টু 0। একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সমাধান করলেই কাজটা হয়ে যাবে। মিডল টার্ম করে করতে পারো বা হাবি যাবি যেমনে পারো। k² - 2k - k + 2 - 4 ইকুয়ালস টু 0। যেটা আসে সেটা হচ্ছে k² - 3k - 2 ইকুয়ালস টু 0। মিডল টার্ম যাবে না। ছোট ক্লাসের ওই যে একটা ফর্মুলা পড়ে আসছো না, দ্বিঘাত সমীকরণ কেমনে সমাধান করে, নেগেটিভ b প্লাস মাইনাস √b² - 4ac, ওইটা অ্যাপ্লাই করতে হবে। এই যে এটা b এর ভ্যালু কত? -3, তো প্লাস মাইনাস √b² - 4ac, -4 ইন্টু -2, তার মানে +4 / 2 × a।
তো যেটা থাকে সেটা হচ্ছে এরকম 3 প্লাস মাইনাস রুট ওভার অফ, আহারে 4 দুগুণে তো 8, সরি ফর দ্যাট, 9 আর 8 হচ্ছে 17, 9 আর 8 হচ্ছে 17 ডিভাইডেড বাই 2, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। অর্থাৎ কে এর এই দুইটা ভ্যালুর জন্য এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান শূন্য হবে এবং সেটা বিপরীত করা যাবে না। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলাম? এরকম অঙ্ক কিন্তু মাঝে মাঝেই এমসিকিউতে আসে। ওকে, তো আমরা এখন এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপে চলে আসছি। এখান থেকে বোর্ড পরীক্ষা বা তোমাদের কলেজের পরীক্ষায় আসবেই, মোটামুটি শিওর থাকো। কয়টা বোর্ড? অনেকগুলো তো বোর্ড, কোনো না কোনো বোর্ডে আসবেই 100%। তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তো কি বলছিলাম, একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার জাস্ট দুইটা স্টেপ। প্রথম স্টেপে তুমি কি করবা, ওই ম্যাট্রিক্সটার, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালুটা বের করবা। এবং নির্ণায়ক ভ্যালুটা কি, শূন্য হওয়া যাবে না, শূন্য হলে কিন্তু নির্ণায়ক ভ্যালু বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্টই করবে না। ওকে, তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা। তো আমরা এখন এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালুটা একটু বের করে নিই। আমরা ধরে নিচ্ছি এই ম্যাট্রিক্সটাকে এ দিয়ে প্রকাশ করা হলো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ। তো এটা নির্ণায়ক ভ্যালু কি হবে? আমরা কিন্তু নির্ণায়ক ভ্যালু বের করা শিখছি, তাই না? তুমি কি করো, যে কোনো একটা, ধরো এই সারি বরাবর আমরা বিস্তার করব, যে কোনো একটা সারি বরাবর বিস্তার করলেই হয়। তো এই বরাবর যদি বিস্তার করো, কি পড়ে থাকবে? 1 ইন্টু 0 মাইনাস 9, 0 মাইনাস 9, তারপর নেগেটিভ 4 ইন্টু, খেয়াল করো, নেগেটিভ 4 ইন্টু 4 দুগুণে 8, 8 মাইনাস 6, তাই না? তো 8 মাইনাস 6, তারপর এইটা কি হবে? প্লাস 2 ইন্টু 3 4 12, 12 মাইনাস 0, 12 মাইনাস 0। তো দেখো তো কি পড়ে থাকে, নেগেটিভ 9, এখানে হয় 2, 4 দুগুণে 8, তো কি নেগেটিভ 8, আর ওখানে হচ্ছে 12 দুগুণে 24, 12 দুগুণে 24। তো নেগেটিভ 9 নেগেটিভ 8 হয় নেগেটিভ 16, নেগেটিভ 16ই তো না, নেগেটিভ 17, নেগেটিভ 17 প্লাস 24, তার মানে পজিটিভ 7। তো এটা কি আমাদের এই যে ম্যাট্রিক্সটা, এটার নির্ণায়ক ভ্যালুটা বের হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, তাই না? এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। এখন এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিন্তু আমরা একটু আগেই বের করে আসছি, একটু আগেই কিন্তু আমরা বের করে আসছি। তোমাদের খাতাটা উল্টাও, তাহলে বুঝতে পারবা। দেখো, এই যে সেম ম্যাট্রিক্সটাই কিন্তু আমি দিছি, বুঝছো? তো তুমি ওই অঙ্কটার ক্ষেত্রে কি করবা, এই প্রসেসে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আগে বের করে নিবা, তারপর ভ্যালুটা বসায় দিবা। তো ভ্যালু যেটা আসছে সেটা আমি একটু বসাবো এখন। ওকে, তো আমাদের যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসছে তার ভ্যালু হচ্ছে এরকম, নেগেটিভ 9 নেগেটিভ 2 12, তারপর হচ্ছে নেগেটিভ 2 নেগেটিভ 2 5, আর ওদিকে হচ্ছে 12 5 নেগেটিভ 16। এটা কি আসলো? আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তোমাকে আলটিমেটলি কি বের করতে হবে? এ ইনভার্সটা বের করতে হবে। তো এ ইনভার্স সমান কি হবে? আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কি এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটা পাবো। তো আমাদের অ্যান্সার কত হবে? 1/7, নির্ণায়ক ভ্যালু কিন্তু 7, তো 1/7 ইন্টু এই ম্যাট্রিক্সটা, যেটা হয় নেগেটিভ 9 নেগেটিভ 2 12 নেগেটিভ 2 নেগেটিভ 2 5 12 5 নেগেটিভ 16। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা। ওকে, আমি কিন্তু এখানে এই জিনিসটা আগের অঙ্ক থেকে নিয়ে আসছি, বাট তোমাদের এটা কিন্তু এখানে করতে হবে। তো এই টাইপের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় 4 নাম্বারের জন্য এটা আসবেই। বোর্ড পরীক্ষা বা তোমাদের কলেজের পরীক্ষায় সিকিউতে 4 নাম্বারের জন্য এই টাইপের অঙ্ক আসেই। তো এরকম অনেকগুলো অঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা এগুলো চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারো, অ্যাটলিস্ট 2-3টা কইরো। দেখো কি বলছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, জাস্ট 2টা কাজ, নির্ণায়ক ভ্যালু বের করা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা, তাহলেই হয়ে গেছে। এরপরেরটা এই আরেকটা অঙ্ক, এটা আমি করে দিচ্ছি।
বাদ বাকি সবগুলো তো আমাদের নিজেদের করতে হবে। ওকে, এটা যদিও আমার করে দেওয়া ঠিক হচ্ছে না, এরপরও আমি করে দিই। তো আমাদের এই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল এ। প্রত্যেকটা ভুক্তির কি সহগুণক বের করব। আমি একদম স্ক্র্যাচ থেকে এটা করে দিচ্ছি। তো আমাদের প্রথম যেই ভুক্তিটা তার সহগুণক কত হবে খেয়াল করো, 2 × 1 - 0, তার মানে 2। তোমরা কিন্তু একটু ডিটেলসে লিখে দেখায়, এই যে এভাবে 2 × 1 - 0, 2। তারপর a 2 1, আমরা এই ভুক্তিটার সহগুণকটা বের করব। ঠিক আছে, এটা প্রধান কর্ণ বরাবর নাই, তো একটা নেগেটিভ সাইন আসবে, নেগেটিভ এরকম 1 × 1 - 0, তার মানে 1 - 0, আমাদের এটা হচ্ছে -1। এটা যেটা আসতেছে সেটা হচ্ছে -1। তারপর a 3 1, এটা কি হবে, এই যে ভুক্তিটা খেয়াল করো, এই যে ভুক্তিটা এইটার সহগুণকটা, এটা কিন্তু গৌণ কর্ণ বরাবর আছে, তো চিহ্নটা কি পজিটিভ হবে। কি হবে খেয়াল করো তো, 1 × 0 - 2 × 1, 1 × 0 - 2 × 1, যেটা হচ্ছে -2, যেটা হচ্ছে -2। তো এই তিনটা ভুক্তির সহগুণক আমরা বের করে ফেলছি। ওকে, এবার পরের তিনটা ভুক্তি, a 1 2, a কি হবে ওটা 2 2, a 3 2। তো a 1 2 কি হবে, a 1 2 যেটা হবে এইটার সহগুণক একটা নেগেটিভ সাইন হবে, নেগেটিভ, খেয়াল করো, -1 × -1, যেটা হয় -1 - 0, এটার সহগুণক হচ্ছে 1। তারপর a 2 2, a 2 2 কি হবে, এইটার সহগুণক, এটার সহগুণক কি হবে 2 - 3, তাই না, 2 - 3, যেটা হচ্ছে -1। তোমরা এগুলোকে আমারটা দেখে দেখে করতেছ, খুবই খারাপ যদি আমারটা দেখে দেখে করো। তো পড়াইছি, এখন তো নিজেদের পারা উচিত। এইটার সহগুণকটা লাগবে, এটার সহগুণক কি হবে, একটা নেগেটিভ সাইন আসবে, তারপর 2 × 0 -1, তাই তো, এখানে অ্যাকচুয়ালি পজিটিভ অঞ্চল আসবে, তো যেটা আসে সেটা হচ্ছে -1। ঠিক আছে, তো তো আমাদের দ্বিতীয় কলামের তিনটা ভুক্তির সহগুণক আমরা বের করে ফেলছি। এবার থার্ড কলামে চলে যাচ্ছি, a 1 3, a 2 3, a 3 3। তো a 1 3 খেয়াল করে দেখো, a 1 3 হচ্ছে এইটার যেই সহগুণকটা, ঠিক আছে, এটার সহগুণক কি হবে -6, তাই তো। তুমি যদি এটা বাদ দাও তাহলে কি পড়ে থাকে 0 - 6, তো -6, ঠিক আছে। ওকে, তারপর a 2 3, এইটার সহগুণক কি হবে, এটা বাদ 2 × 0 -3, -3, তো +3 হয়ে যাবে, তাই না, এখানে অটোমেটিক্যালি একটা নেগেটিভ সাইন আসবে। ওকে, তারপর a 3 3, আবার লাস্টের যে ভুক্তিটা তার সহগুণক, এটা কি হবে, এটা বাদ, যেহেতু কর্ণ বরাবর আছে তাহলে কি পজিটিভ সাইন হবে। 2 × 4, 4 - -1, তার মানে 5। বুঝতে পারলাম, এতটুকু কি সবাই বুঝতে পারছে? ওকে, তো আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করে ফেলছি, তো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ, সেটা কি হবে, প্রত্যেকটা ভুক্তির জায়গায় তুমি কি করবা, সহগুণক দিয়ে রিপ্লেস করে ট্রান্সপোজ করতে হবে। তো তুমি যদি রিপ্লেস করো 2 1 -6, 2 1 -6, তারপর হচ্ছে -1 3, তারপর হচ্ছে -2 -1 5, এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমাদের নিতে হবে, তো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে খেয়াল করো তো, 2 1 -6, তারপর -1 -1 3, -2 -1 5। তো আমরা কি আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করে ফেলছি। এটা কি এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা শেষ, এখনকার কাজ হচ্ছে কি এটার নির্ণায়ক ভ্যালুটা বের করা, তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করলেই কি বিপরীত ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। আমি দেখি ক্যালকুলেশনটা আমার ঠিক আছে কিনা। ক্যালকুলেশনটা ঠিক আছে। ওকে,
আমি এই পেজটাই আবার কপি করে নিচ্ছি। আমি এই পেজটাই আবার কপি করে নিচ্ছি। তো আমাকে যেটা করতে হবে, আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিন্তু বের করে ফেলছি। এখন আমি যদি কোনোভাবে এটা নির্ণায়ক ভ্যালুটা বের করে ফেলতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু কি হবে? নির্ণায়ক ভ্যালু বের করা কিন্তু এখন খুবই সহজ। তুমি যেহেতু সহগুণকগুলো জানো, যে কোনো একটা সারি বা কলাম বরাবর যাবা, ওই ভুক্তিগুলোকে তার সহগুণক দিয়ে গুণ করে দিবা। তো আমি যেটা করি, প্রথম সারি বরাবর যাই। তো প্রথম সারি বরাবর গেলে 2 × 2 এর সহগুণক কত? 2, বুঝছি? তারপর 1 প্লাস 1 × 1 এর সহগুণক হচ্ছে 1। তারপর 1 এর সহগুণক কত? -6। তো দেখো কত আসে, 2 × 2 = 4, 4 আর 1 = 5, 5 থেকে 6 বাদ দিলে হয় -1। এটা কি বের হলো? এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক ভ্যালু। তো এ ইনভার্স কি হবে? এ ইনভার্স হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ এর নির্ণায়ক ভ্যালু। এ নির্ণায়ক ভ্যালু -1 আর অ্যাডজয়েন্ট হচ্ছে এইটা। এটাকে -1 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি চলে আসে? খেয়াল করতো, -1 দিয়ে ভাগ করলে কত হয়? -2, 1, নেগেটিভগুলো পজিটিভ হয়ে যাবে, পজিটিভগুলো নেগেটিভ হয়ে যাবে। 6, -3, 5। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা। ঠিক আছে, আমার হাতের লেখা একটু বড় বড়, এই জন্য এত কাহিনী করতে হয়েছে। ঠিক আছে তো, ওকে। তো একটা ম্যাট্রিক্স দিয়ে তার বিপরীত ম্যাট্রিক্স আমরা কেমনে বের করব সেটা এখন আশা করি সবাই জানো। এরকম কিন্তু আসবে পরীক্ষায়। আবারও বলতেছে, একটু ঘুরে পেঁচায় দেয় মাঝে মাঝে একটু ঘুরে পেঁচায় দেয়। আমরা একটু দেখি যে ঘুরে পেঁচায় কিভাবে দেয়। এতটুকু সবাই বুঝছো তো? ওকে, ঘুরে পেঁচায় এভাবে দেয়। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে কি বলা আছে? এ ম্যাট্রিক্সটা হচ্ছে বি আর সি এর যোগফল। এখন তো তোমাদের কাছে এটা বাচ্চাদের কাজ না, বি আর সি যোগ করে দিবা, তাহলে কি এ ম্যাট্রিক্সটা পাবা। তো এ ম্যাট্রিক্স তুমি যদি পেয়ে যাও, কিছু একটা পাইছো, সেইটার বিপরীত ম্যাট্রিক্স তো বের করতেই পারবা। এটার কি বের করবা? নির্ণায়ক বের করবা, অ্যাডজয়েন্ট বের করবা, ভাগ করে দিবা, কাজ শেষ। ওকে ওকে, তো করে ফেলো সবাই, এখন এটা করে ফেলো, নিজেরা করবা, বাসার জন্য রেখে দিও না। তারপরের অঙ্ক কি বলছে? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার বিপরীতকরণ যোগ্যতা যাচাই পূর্বক। তার মানে তোমাকে প্রথমত বের করতে হবে যে এই ম্যাট্রিক্সটা আসলে বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় কিনা, এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় কিনা। তার মানে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে কিনা। কেমনে চেক করে? কেমনে চেক করে? আমাদের যে নির্ণায়ক ভ্যালুটা সেটা আগে তোমাকে বের করতে হবে। তো নির্ণায়ক ভ্যালুটা তোমাকে ফার্স্টে দেখাইতে হবে নট ইকুয়ালস টু 0। যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি বিপরীত ম্যাট্রিক্সটা এক্সিস্ট করে, এই ম্যাট্রিক্সটা বিপরীতকরণ যোগ্য, তুমি এটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে পারবা। এটা ফার্স্টে দেখাবা, তারপর এই ইনভার্সটা বের করে নিবা, বুঝছো? আর যদি দেখো এটার ভ্যালু 0 চলে আসছে, নর্মালি 0 আসার কথা না, এটা তো 4 নম্বরে, এটা দিবা না। যদি 0 আসে তাহলে কি ওটার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না, তুমি এটাই লিখে দিবা। এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব নয় যদি এটার ভ্যালুটা 0 আসে। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, আমি এটাও তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। এরপর আরও একটা অঙ্ক দেখো কি বলছে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা চলক আছে এক্স, দেখছো? এখানে কিন্তু একটা চলক আছে। তারপর বলছে এক্স এর ভ্যালু -1 হলে এ ইনভার্স বের করো। আগের মতোই না, কি করবা? এই ম্যাট্রিক্সটাকে বের করে নিবা। তো এক্স এর ভ্যালু যদি -1 হয়, আমাদের এই ম্যাট্রিক্সটা কি হবে? জাস্ট এক্স এর জায়গায় -1 বসাইতে থাকো। এখানে হবে 2, 4, 2, এখানে হবে 4, এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে 2, 3, 3। সুন্দর একটা ম্যাট্রিক্স চলে আসছে। এখন এইটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করবা সবাই। ওকে ওকে, পরেরটা দেখো, একই রকম, জাস্ট একটু কাহিনী করছে। তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ এর ট্রান্সপোজ। বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ এর ট্রান্সপোজ, বি ইনভার্স বের করতে বলছে। তো তুমি ফার্স্টে বি ম্যাট্রিক্সটা বের করে ফেলো, বাচ্চাদের কাজ না ট্রান্সপোজ বের করা।
সারিগুলারে ধরে কলাম বানিয়ে দিবা 2 3 1, তারপর 1 2 2, তারপর 1 2 0। এবার এইটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করে ফেলবা। বুঝছো তো? এটা করো, এটা ক্লাস ওয়ার্কে করো, তোমাদের সময় দিচ্ছি। তোমাদের সময় হচ্ছে 3 মিনিট, বেশি সময় দিব না। এটা করো সবাই, এটা সবাই এখন করো। এই করতেছো তো? না করলে কিন্তু মাইট দিব। সরি, উল্টা অন্য একটা পেজে চলে গেছে, সরি ফর দ্যাট। এইখানটায় ছিলাম। ওকে, তোমাদের টাইম কিন্তু শেষ, তো হোপফুলি সবাই পারছো। আমরা এখন আচ্ছা, একটা 3x3 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখে ফেলছি। 2x2 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করব, ওটা আরো সহজ। আমরা এবার কি হলো, এই কাজ করতেছে না টাচ, এটা মাঝে মাঝে এরকম করে, স্যাড। আমরা এখন 2x2 ক্রমের একটা বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করতে হয় সেটা দেখব। আগে কঠিনটা করে আসছি, এখন সহজটা করব। প্রসেসটা পুরোপুরি আগের মতোই। তোমাকে কি করতে হবে, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক ভ্যালুটা বের করতে হবে, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার আমাদের যে নির্ণায়ক ভ্যালু সেটা কি হবে, একদমই সহজ কিন্তু, জাস্ট এডি মাইনাস বিসি, তাই তো? এইবার আমি সহগুণকগুলো বের করি। খেয়াল করো, আমাদের এর সহগুণক কত? এর সহগুণক হচ্ছে এটা, এটা বাদ দিবা, চিহ্ন কিন্তু পজিটিভ, অর্থাৎ ক্যাপিটাল A11, এটা কি হবে, জাস্ট ডি, তাই তো? এরপর ক্যাপিটাল A21, ক্যাপিটাল A12, ক্যাপিটাল A22, চারটা ভুক্তির চারটা সহগুণক আমরা লিখে ফেললাম। তো A12 এটার সহগুণক কি হবে, এটা সহগুণক কি হবে? দেখো, এটা কিন্তু 1 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে।
1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তো সহগুণকের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি দেখছিলাম, চিহ্নটা কিন্তু এরকম, -1 টু দি পাওয়ার আর প্লাস সি। আর প্লাস সি এটা যদি বেজোড় সংখ্যা হয় তাহলে চিহ্নটা কিন্তু নেগেটিভ। এই ক্ষেত্রে খেয়াল করো আর প্লাস সি কিন্তু বেজোড় সংখ্যা, তার মানে এবার কিন্তু নেগেটিভ চিহ্ন আসবে। নেগেটিভ এই দুইটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ সি। বুঝাতে পারলাম? ঠিক সেমভাবে A21 এইটার সহগুণকটা আমাকে লাগবে, এটা বাদ দিব, শুধু বিটা পড়ে থাকবে, তার আগে একটা চিহ্ন বসাইতে হবে, তাই না? এটা খেয়াল করো, 2 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে, তো চিহ্নটা কি হবে? নেগেটিভ হবে, তাই না? নেগেটিভ বি। A22 এটার সহগুণক, এটা শুধু এ পড়ে থাকবে। ঠিক আছে তো? আচ্ছা, তো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ হবে, তুমি প্রত্যেকটা ভুক্তির জায়গায় সহগুণকগুলা বসাবা। ডি নেগেটিভ সি নেগেটিভ বি এ, ডি নেগেটিভ সি নেগেটিভ বি এ, তারপর সেটাকে ট্রান্সপোজ করে দিবা, তাই তো? এটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে দেখো তো কি পড়ে থাকে, এরকম পড়ে থাকে ডি নেগেটিভ বি, আর ওদিকে পড়ে থাকে নেগেটিভ সি এ। ঠিক আছে, এতটুকু বুঝলাম সবাই? তো এখন এ ইনভার্স কি হবে, বা আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসছে সেটাকে এ এর নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করবে। তো এর নির্ণায়ক ভ্যালু হচ্ছে এরকম 1/AD মাইনাস BC, আর ওদিকে থাকবে ডি নেগেটিভ বি নেগেটিভ সি এ। এই যে সবার লাস্টের লাইনের যে ফর্মুলাটা, সবার লাস্টের লাইনে যেটা আসছে, এটা চাইলে তুমি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, এটা চাইলে তুমি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। এ ইনভার্স কি হবে? 1/AD মাইনাস BC, আর ওদিকে কি হবে খেয়াল করো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হয়েছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। আমাদের ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা ছিল ওই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ বরাবর ভুক্তি দুইটা কি হয়েছে? উল্টাপাল্টা হয়েছে, অর্থাৎ একটার জায়গায় আরেকটা গেছে, তাই না? ডি আর এ জায়গা পরিবর্তন করছে। আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা কি হয়েছে? নেগেট হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। খেয়াল করো, এই যে এটা বি ছিল নেগেটিভ বি হয়েছে ওখানে, এটা সি ছিল নেগেটিভ সি হয়ে গেছে। এভাবে মনে রাখবা। একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি হবে? 1/ ওইটা নির্ণায়ক ভ্যালু, যেটা বাচ্চাদের কাজ বের করা, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হয়েছে, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা কি? নেগেটিভ হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এমসিকিউতে অনেক কাজে দিবে, স্পেশালি ভার্সিটির অ্যাডমিশন টেস্টে। ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে প্রতি বছর একটা করে কোয়েশ্চেন আসে, আমরা দেখব। তো এই ফর্মুলাটাই এখানে আমি সুন্দর করে লিখে দিচ্ছি। এ একটা 2/2 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স হলে আমাদের তার বিপরীত ম্যাট্রিক্সটা হবে এরকম। এই একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স হলে তার বিপরীত ম্যাট্রিক্সটা হবে এটা। ভুল বলছিলাম, ওকে। এক্সাম্পল করি, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো কি করবা? এগুলো নর্মালি সৃজনশীলের ক নাম্বারে দেয় বা এমসিকিউতে, তুমি আগের ফর্মুলাটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে, এটা প্রত্যেকটা বইয়ে আছে। হ্যাঁ, তো এইটার বিপরীত ম্যাট্রিক্স কি হবে? এটার বিপরীত ম্যাট্রিক্স হবে 1/, এইটার নির্ণায়ক ভ্যালু, এটা নির্ণায়ক ভ্যালু কত? 4 × 1 - 3 × 2। এটার সাথে কি গুণ হবে? আমাদের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হবে, 1 এর জায়গায় 4 যাবে, 4 এর জায়গায় 1 আসবে, 4 1। আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা নেগেটিভ হয়ে যাবে, -2 -3। ঠিক আছে, এখন অ্যান্সারটা কত? 4 - 6 হচ্ছে 1/-2, 4 -2 -3 -1। এটাই হচ্ছে আমাদের উত্তর। সৃজনশীলের ক নাম্বারেও যদি আসে এতটুকু লিখলেই ফুল মার্কস পাবা। ওকে, ঠিক আছে। দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে বলছে। পারবা না? করে দিব? আচ্ছা, এটাও করে দিচ্ছে। পরে অনেকগুলো আছে, তোমরা লেকচার নোটেই দেখতে পারবা, এরকম অনেকগুলো অঙ্ক আমি দিয়ে রাখছি, সবগুলো একটু করে নিও। এই ইনভার্স কি হবে? 1/, এইটার নির্ণায়ক ভ্যালু -2 × -1/2, যেটা হয় 1, তাই না? এই দুইটা গুণ করলে কি +1 হয়ে যায়, সেখান থেকে 3/2 তুমি বাদ দিবা। আর ওদিকে কি হবে? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হবে, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা হবে, আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা কি হয়ে যাবে? নেগেট হয়ে যাবে। বুঝছো? এই দুইটা গুণ করে দেখবা কোন অপশানের সাথে মিলে। তো আমি যদি গুণ করে দেখাই, খেয়াল করে তো, 1 - 3/2, 1 থেকে 1.5 বাদ দিচ্ছ,
1 থেকে 1.5 বাদ দিচ্ছে, তো নেগেটিভ হাফ থাকবে নিচে, এটা হচ্ছে নেগেটিভ হাফ। তো নেগেটিভ হাফ নিচে, উপরে গেলে কি -2 হয়ে যাবে, তাই তো? তো -2 আর ওদিকে পড়ে থাকবে -1/2, -1, -3/2, -2। এটা কি লিখলাম? এবার জাস্ট গুণ করে দাও। তো এটাকে তুমি যদি -2 দিয়ে গুণ করো, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করলে কি হয়? প্রত্যেকটা ভুক্তির সাথে সেটা গুণ হয় না, তাই তো? তো প্রত্যেকটা ভুক্তির সাথে তুমি যদি গুণ করো, তাহলে যেটা পড়ে থাকে 1, ওখানে 2, এখানে 3, এখানে 4। খুবই সুন্দর একটা রেজাল্ট আসছে। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তো আমাদের পরের অঙ্ক, এটা করবা। এটা অ্যাকচুয়ালি একটা অঙ্কই 2 বার দিছে। এটা করবা সবাই, সময় হচ্ছে 30 সেকেন্ড। করে ফেলো। করে প্রথম কমেন্টের রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাবা। তো বিপরীত ম্যাট্রিক্স আমাদের এখানেই শেষ। আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা দেখছি। বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্টে কিন্তু এখনো যাই নাই। বিপরীত ম্যাট্রিক্স কি, কেন, ওগুলোতে আমরা পরে যাব। ঠিক আছে, ওগুলোতে আমরা পরে যাব শেষের দিকে। ওকে। তো আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্টে যাব, সেটা হচ্ছে নির্ণায়কের ধর্মাবলী। এইটা এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক করতে এই নির্ণায়কের ধর্মগুলা লাগবে। নির্ণায়কের অনেকগুলো ধর্ম আছে, শুরুর দিকে সবগুলা বুঝতে গেলে একটু ঝামেলা হয় আর কি, যারা বিগিনার আছো। তো ভয় পাওয়ার কিছু নাই, একটু মনোযোগ দাও, আস্তে আস্তে আমি সব কিছু বুঝাই দিব। ওকে, তোমাদের হয়তো আয়ত্তে আনতে কয়েকদিন সময় লাগবে। এটা এরকম না যে হুট করেই দেখছো আর মাথায় ঢুকে যাবে। আয়ত্তে আনতে একটু সময় লাগবে, একটু প্র্যাকটিস লাগবে, আগে থেকেই বলে দিচ্ছি। তো একটু মনোযোগ দাও। এটা নির্ণায়কের ধর্ম কি কি। আচ্ছা, তো নির্ণায়কের প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে, তুমি যদি কোনো একটা নির্ণায়কে একটা স্কেলার দিয়ে গুণ করো, কোনো একটা নির্ণায়ককে একটা ধ্রুবক দিয়ে গুণ করছো, এই যে খেয়াল করো, আমি এই নির্ণায়কটাকে একটা ধ্রুবক বা কে দিয়ে গুণ করলাম, তাহলে যেটা হবে, এই ধ্রুবকটা ওই নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। যে কোনো একটা নির্ণায়ককে তুমি যদি একটা ধ্রুবক দিয়ে গুণ করো, ওই ধ্রুবকটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের ভুক্তির সাথে গুণ হবে, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তো দেখো, তুমি কে দিয়ে গুণ করছো, কাহিনী যেটা হয়েছে, আমি কেটাকে কি করে দিছি, আমাদের যে দ্বিতীয় সারি, ওই দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করে দিছি। আমরা ম্যাট্রিক্সে কি দেখছিলাম, ম্যাট্রিক্সকে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করলে ওটা কি প্রত্যেকটা ভুক্তির সাথে গিয়ে গুণ হয় না? নির্ণায়কে কিন্তু আলাদা, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম, ওটার প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। আমি কি দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করছি না? এটা তুমি দ্বিতীয় সারি না দিয়ে ধরো প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করবা, তোমার ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। KA1, KA2, KA3, এটাও সম্ভব। বাকিগুলার মতোই রাখতে হবে, B1, B2, B3, C1, C2, C3। তো আমি এবার কি করলাম, আমি ওই যে ধ্রুবকটাকে কি প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করে দিলাম। ঠিক আছে, তো এটা দেখতে একটু ব্যাখ্যাপ্পা লাগতেছে, আমি দাগটা একটু সোজা করে দিই। ঠিক আছে, তো তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে ওই কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করে দিতে পারো। এটা হচ্ছে প্রথম প্রপার্টি। এটা উল্টা দিক থেকেও আসা যায়। তুমি একটা নির্ণায়কের কোনো একটা সারি বা কোনো একটা কলামের থেকে যদি কিছু কমন নিতে পারো, ওটা একদম বাইরে নিয়ে আসতে পারবা। পুরাটা থেকে কমন নেওয়া লাগবে না, জাস্ট একটা কলামের প্রত্যেকটা ভুক্তি থেকে তুমি কি কে কমন নিতে পারতেছো। খেয়াল করো, এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, এই কেটাকে তুমি জাস্ট বাইরে নিয়ে আসতে পারবা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নিতে হলে কি সবগুলা ভুক্তি থেকে নিতে হতো। নির্ণায়কের ক্ষেত্রে আলাদা, সবগুলা ভুক্তি লাগবে না, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম,
ওটার প্রত্যেকটা ভুক্তিতে যদি কিছু থাকে ওটা তুমি কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারবা। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ওকে, আমি যদি আরেকটু সুন্দর করে দেখাই, ফর এক্সাম্পল 2 4 6 7 8 9 10 12 5, এটা একটা নির্ণায়ক। এখন খেয়াল করো, এই নির্ণায়কের এই কলাম বরাবর প্রত্যেকটাই কিন্তু 2 কমন যায়, তাই না? তো তুমি চাইলে এটাকে কি করতে পারবা, একটা 2 কমন নিয়ে, দেখো এই প্রত্যেকটা ভুক্তি থেকে 2 কমন নিচ্ছ, 1 2 3, বাকিগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না, 7 8 9 10 12 5, বুঝছো? তো এখানে কিন্তু 2টা প্রপার্টি দেখে ফেলছি। ওকে, একটা হচ্ছে গুণ করা, একটা নির্ণায়ককে কিছু দিয়ে গুণ করা, আর হচ্ছে কোনো একটা নির্ণায়ক থেকে কিছু একটা কমন নেওয়া, কিছু একটা কমন নেওয়া। ওকে, তো এই জিনিসটাই পরে আবার সুন্দর করে লেখা আছে, তোমরা প্র্যাকটিস লেকচার নোটটা যখন দেখবা একটু পড়ে নিও। বেসিক্যালি আমি যেটা বুঝাইছি ওটাই এখানে লেখা আছে। ওকে, তো আমাদের পরবর্তী প্রপার্টি হচ্ছে কোনো একটা নির্ণায়কের সারিগুলাকে তুমি যদি কলাম বানাও আর কলামগুলোকে সারি বানিয়ে ফেলো, ওটার মানের কোনো চেঞ্জ হবে না। কাহিনী বুঝছো? আমাদের একটা ম্যাট্রিক্স, ধরো এ ম্যাট্রিক্স, এটার সারিরে কলাম আর কলামকে সারি বানালে কি পাবা? এ এর ট্রান্সপোজ না? এই প্রপার্টি যেটা বলতেছে এ ম্যাট্রিক্সের যেই নির্ণায়ক আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যেই নির্ণায়ক, এই দুইটার ভ্যালু সমান হবে। কেমনে প্রমাণ করবা? বিস্তার করে তুমি দেখতে পারো। খেয়াল করো আমরা কি করছি, কাহিনী কি করছি। এই যে সারিগুলা ছিল, তারাও এটা একটু সাদা কালার দিয়ে নিই। এই যে সারিগুলা ছিল, এই সারিগুলাকে ধরে আমি কি করছি, কলাম বানিয়ে দিছি। এই সারিগুলাকে ধরে কলাম বানিয়ে দিছি। তাহলে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। কেমনে প্রমাণ করবা? তুমি প্রথমত বিস্তার করে দেখতে পারো, যে কোনো এক বরাবর বিস্তার করে দাও, দেখবা যে দুটো সমান আসতেছে। আর তোমার যদি কমন সেন্স একটু ভালো থাকে, এখন এটা নাও বুঝতে পারো, দেখো তো প্রথমটার ক্ষেত্রে এই বরাবর বিস্তার করা যেই কথা, প্রথম সারি বরাবর বিস্তার করা যেই কথা, দ্বিতীয়টার ক্ষেত্রে এই কলাম বরাবর বিস্তার করা কিন্তু একই কথা, পুরোপুরি সেম আসবে সব কিছু। আর আমরা দেখছি না যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করা যায়? এটা যারা ধরতে পারো নাই, অসুবিধা নেই, পরে ধরতে পারবা। আমরা কি জানি, যে কোনো একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর তুমি বিস্তার করতে পারবা, বিস্তার করে মানটা বের করতে পারবা। এই নির্ণায়কটার এই বরাবর বিস্তার করা যেই কথা, তার ট্রান্সপোজের এই বরাবর বিস্তার করা একই কথা, কমপ্লিটলি আইডেন্টিক্যাল, মানে একই জিনিস আসবে। ওকে, ঠিক আছে। তারপরের প্রপার্টি খুবই সুন্দর একটা প্রপার্টি এবং সবচেয়ে সহজ প্রপার্টি। এটা হচ্ছে এরকম, কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম, এর প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের ভ্যালুটা শূন্য হবে। দেখো আমাদের এই নির্ণায়কের একটা কলামের প্রত্যেকটা ভুক্তি শূন্য, তার মানে এই নির্ণায়কের ভ্যালুটা শূন্য হবে। কেমনে? তুমি এই কলাম বরাবর বিস্তার করো না, এই কলাম বরাবর বিস্তার করলে কি হয়, ওই কলামের ভুক্তি ইন্টু তার সহগুণক, প্রত্যেকটা ভুক্তি শূন্য হয়ে গেছে না? তার মানে কি হবে, 0 × 0 এর সহগুণক মাইনাস 0 × 0 এর সহগুণক, মাইনাস না প্লাস, তাই প্লাস 0 × 0 এর সহগুণক প্লাস 0 × 0 এর সহগুণক, রেজাল্ট তো 0 আসবেই। বুঝছে? তাহলে আবার বলি, কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম, এর প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় ওই নির্ণায়কের ভ্যালুটা শূন্য হবে। ওকে ওকে, এটা অনেক কাজে দিবে আমাদের সামনে। তারপরের প্রপার্টি, কোনো একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি যদি স্থান বিনিময় করে, একটার জায়গায় আরেকটা গেছে, তাহলে ওই নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না, শুধু চিহ্নের চেঞ্জ হবে, একটা আরেকটা নেগেটিভ হয়ে যাবে। একই কথা কলামের ক্ষেত্রেও ঘটবে। কোনো একটা নির্ণায়কের যে কোনো দুইটা কলাম যদি স্থান পরিবর্তন করে, তাহলে তাদের মান একটা আরেকটা নেগেটিভ হয়ে যাবে। বুঝাতে পারলাম? খেয়াল করো, এখানে যেটা করছে, আমাদের একটা নির্ণায়ক আছে, এই নির্ণায়কের প্রথম কলাম আর 3 নাম্বার কলাম, একটু খেয়াল করো,
প্রথম কলাম আর 3 নাম্বার কলাম, তারা দুজন কিন্তু উলট পালট হয়ে গেছে, একজন আরেকজনের জায়গায় গেছে। তো কাহিনী কি হবে, ওদের মানের চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে। খেয়াল করো, এইটাই কষ্ট এই যে নেগেটিভ, বুঝছো? এটা কি বুঝতে পারছো? এখন এইটার প্রমাণ কেমনে করবা একটু চিন্তা করে দেখো তো। তুমি যে কোনো 2টা শাড়ি চেঞ্জ করছো, তাই না? অন্য একটা শাড়ি তো পরে থাকবে, তুমি সেই শাড়িও বরাবর যদি বিস্তার করো, এই বরাবর যদি বিস্তার করো, কাহিনী বুঝতে পারতেছো? আর এই শাড়ি বরাবর বিস্তার করো, প্রত্যেকটার সহগুণক কিন্তু একটা আরেকটা নেগেটিভ হয়ে যাবে। বেশি ডিপ বলে ফেললাম। এই শাড়ি বরাবর যদি বিস্তার করো, এই শাড়ি বরাবর যদি বিস্তার করো, উপরে কি A1 B1 এগুলো পাচ্ছে, নিচে হচ্ছে A3 B3, আর এই বরাবর করতে গেলে উপরে A3, তার মানে A3 B1 থেকে ওটা বাদ যাবে, এটার ক্ষেত্রে এটা থেকে ওটা বাদ যাবে, মানে একটা আরেকটা নেগেটিভ হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা সহগুণক একটা আরেকটা নেগেটিভ হয়ে যাবে। যারা বুঝো নাই একটু টাইম দাও, তাহলেই বুঝতে পারবা, একটু বিস্তার করে দেখো তাইলেই বুঝতে পারবা। তো এগুলো তো সেম, জাস্ট সহগুণকগুলো কি একটা আরেকটা নেগেটিভ হয়ে গেছে, তার মানে কি ভ্যালুটাও কি একটা আরেকটা নেগেটিভ হয়ে যাবে। বুঝছি? তো একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি তুমি যদি স্থান বিনিময় করো, তাহলে নির্ণায়কের ভ্যালুটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে একটা আরেকটা। একই কথা কলামের ক্ষেত্রেও খাটবে, তুমি যে কোনো 2টা কলাম যদি স্থান বিনিময় করো, তাহলে কি নির্ণায়কের চিহ্নটা জাস্ট চেঞ্জ হবে, বাকি সব কিছু সেম থাকবে, এই প্রপার্টিটা বুঝলাম তো? আচ্ছা, তো আমরা এখন আমাদের পরবর্তী প্রপার্টিতে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, এটা বুঝতেই হবে, এটা না বুঝলে, এটা খুব ভালো করে বুঝতে হবে, না হলে খবর আছে। একটা নির্ণায়ক দেওয়া আছে, এখন এই নির্ণায়কের 2টা সারি বা 2টা কলাম যোগ করা মানে কি? এই নির্ণায়কের একটা কলামের সাথে আরেকটা কলাম আমরা যোগ করব। একটা কলামের সাথে আরেকটা কলাম যোগ করা মানে হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো যোগ করা। তো আমি বললাম প্রথম কলামের সাথে তৃতীয় কলামটা যোগ করব, তাইলে কাহিনী যেটা হবে, আমি আবার বলতেছি, প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করে আমি প্রথম কলামের জায়গায় বসাবো। বুঝছো কথা? প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করব, সেটা প্রথম কলামের জায়গায় বসাবো। প্রথম কলাম তৃতীয় কলাম, A1 এর সাথে কে যোগ হবে? A1 এর যে অনুরূপ ভুক্তিটা, A1 এর অনুরূপ ভুক্তি কিন্তু এই কলামে কি C1, A2 এর অনুরূপ ভুক্তি ওই কলামে C2, A3 এর অনুরূপ ভুক্তি ওই কলামে C3। বুঝছো? বাকি সব কিছু সেম। তো আমি কি দেখালাম? একটা কলামের সাথে আরেকটা কলাম কেমনে যোগ করতে হয়, ঠিক সেম ভাবে একটা কলামের সাথে আরেকটা কলাম তুমি বিয়োগ করতে পারবা, তাই তো? কিংবা এটা তো কলামের ক্ষেত্রে দেখালাম, শাড়ির ক্ষেত্রেও কিন্তু একটা শাড়ির সাথে আরেকটা শাড়ি যোগ করা যায়। যোগ কেমনে করে ওইটা আমি দেখাইছি, আর কিছু দেখাই নাই। এখন নির্ণায়কের যে প্রপার্টি বলে সেটা হচ্ছে এরকম, নির্ণায়কের প্রপার্টিটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। নির্ণায়কের প্রপার্টি বলে হচ্ছে এরকম, তুমি একটা নির্ণায়কের যে কোনো কলামের সাথে অন্য একটা কলামের গুণিতক যোগ বা বিয়োগ করতে পারবা, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। গুণিতক বলতে, এটা তো একটা কলাম, এই কলামটাকে আমি ধরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই কলামটার একটা গুণিতক পাইছি। কিংবা কে দিয়ে গুণ করলাম, কে ক্যান বি যে কোনো সংখ্যা, তাহলে একটা গুণিতক পাইলাম। তো নির্ণায়কের এই প্রপার্টিটা বলতেছে, তুমি কোন একটা নির্ণায়কের যে কোনো কলামের সাথে অন্য একটা কলামের গুণিতক যোগ বা বিয়োগ করতে পারবা, তাহলে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। খেয়াল করো, আমরা কি প্রথম কলামটা নিলাম, প্রথম কলাম হচ্ছে এরকম A1 A2 A3, আমরা প্রথম কলামের সাথে তৃতীয় কলামের একটা গুণিতক যোগ করব। তো তৃতীয় কলাম হচ্ছে এইটার ধরো কে দিয়ে গুণ করে তারপর আমি যোগ করব, A প্লাস কে C1, কে এর ভ্যালু কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে, পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা তাই। আমি কি করছি, প্রথম কলামের সাথে তৃতীয় কলামের একটা গুণিতক যোগ করে দিছি, B1 B2 B3 C1 C2 C3। তাহলে কাহিনীটা কি হবে, নতুন আরেকটা নির্ণায়ক পাইছো না? ওই নির্ণায়ক আর আগের নির্ণায়ক তাদের দুইজনের মান সমান হবে। বুঝাতে পারলাম? ওকে, এটা তো গেল কলামের ক্ষেত্রে বলছি।
সারির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে কোনো একটা নির্ণায়কের কোনো একটা সারির সাথে তুমি অন্য একটা সারির গুণিতক যোগ করতে পারবা। এখন কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি ওই কলামটা বা ওই সারিটাই যোগ করে দিছ না, সমান হবেই। বুঝছো আমার কথা? এখন পরে যেটা আসছে, এবার তুমি কি করবা, এটাও তো একটা নির্ণায়ক, আর একটু কমপ্লেক্স বানাই, এটাও তো একটা নির্ণায়ক। তো এটার সাথে তুমি অন্য একটা সারির বা অন্য একটা কলাম, এটা যেহেতু কলাম, এটার সাথে অন্য একটা কলামের গুণিতক তুমি চাইলেই যোগ করতে পারো। কাহিনীটা বোঝা গেছে? এটা বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেটা সারির ক্ষেত্রে আমি দেখাইছি, যেটা কলামের ক্ষেত্রে আমি দেখাইছি, ওটা সারির ক্ষেত্রেও খাটবে, ওটা সারির ক্ষেত্রেও খাটবে। ওকে, আচ্ছা এখান থেকে সুন্দর আরেকটা জিনিস দেখাই। এখানে যোগ করছি না, আমরা যোগ না করে কিন্তু বিয়োগও করতে পারতাম। যোগ বিয়োগ আসলে ম্যাটার করে না, কে এর ভ্যালু পজিটিভ হলে যোগ, নেগেটিভ হলে বিয়োগ, অথবা তুমি এখানেও নেগেটিভ সাইন দিতে পারো, কোনো অসুবিধা নেই। আরেকটা সুন্দর প্রপার্টি দেখাই, মানে এইটাই প্রপার্টি, এইটাই একটু অন্যভাবে দেখাবো। দেখো তো, আমি প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করে দিলাম, a1 প্লাস c1, a2 প্লাস c2, a3 প্লাস c3। ওকে, ওদিকে হচ্ছে b1 b2 b3, c1 c2 c3, এই দুটা তো সমান হবে, তাই না? আমি প্রথম কলামের সাথে তৃতীয় কলামের একটা গুণিতক, মানে এক গুণিতক, এক দিয়ে গুণ করে যোগ করে দিছি। এইবার আমি যেটা করব, আমাদের নতুন একটা নির্ণায়ক পাওয়া গেছে না, ওই নির্ণায়কের প্রথম কলামের সাথে আমি কি করব, দ্বিতীয় কলামটা যোগ করব। তাহলে কি কাহিনী হবে খেয়াল করো তো, যোগ তো করাই যায়, আমরা কিন্তু দেখছি একটা নির্ণায়কের একটা কলামের সাথে আরেকটা কলাম তুমি যোগ করতে পারবে। তাহলে দেখো তো কি পড়ে থাকে, a1 প্লাস b1 প্লাস c1, a2 প্লাস b2 প্লাস c2, a3 প্লাস b3। আমি এগুলো একটু ডিটেলসে পড়াচ্ছি, বুঝছো, কারণ এগুলো কাজে লাগবে, এগুলোতে অনেকেরই ঝামেলা হয়। প্লাস c3, b1 b2 b3, c1 c2 c3। তো কাহিনীটা কি করলাম, এই দুটাও কিন্তু সমান, তার মানে এইটা কিন্তু একদম প্রথমটার সমান। তাহলে বেসিক্যালি আমি কাহিনী কি করছি, প্রথম কলামের জায়গায় তিনটা কলামের যোগফল লিখে ফেলছি, তাই না? একদম ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা, প্রথম কলামের জায়গায় আমি কি করছি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তিনটা কলামই যোগ করে লিখছি, এবং মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বুঝছো তো? তো এই প্রপার্টিটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। আবার লাস্ট টাইম আরেকবার বলতেছি, কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা কলামের সাথে তুমি অন্য একটা কলামের গুণিতক যোগ বা বিয়োগ করতে পারবা। ওকে, একটা বললাম, এখন একটা না বলে একাধিক বলা যায়। একটা কলামের সাথে তুমি বাকি দুইটা কলামের গুণিতক যোগ করতে পারবা। কলামের ক্ষেত্রে যেটা বলছি, এবার সারির ক্ষেত্রে একইভাবে তুমি বলতে পারো। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো এটাই আসলে এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। লেকচার শিট যখন দেখবা তখন একটু পড়ে নিও। ওকে, তো আমাদের পরবর্তী প্রপার্টি, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে এরকম, একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা কলাম যদি সমান হয়ে যায়, যে কোনো দুইটা সারি বা কলাম যদি সমান হয়ে যায়, ওই নির্ণায়কের ভ্যালু হবে 0। তুমি যদি খেয়াল করো, আমাদের প্রথম যে নির্ণায়কটা, প্রথম সারি আর তৃতীয় সারি, এই দুইটা সারি সমান হয়ে গেছে না? সারি সমান হওয়া মানে হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান, এটার অনুরূপ ভুক্তি এটা, এই দুটা সমান, এই দুটা সমান, এই দুটা সমান। তো যখনই একটা ম্যাট্রিক্সের, একটা নির্ণায়কের দুইটা সারি সমান হয়ে যাবে, তখন তার নির্ণায়ক ভ্যালু 0 হবে। কিংবা যে কোনো দুইটা কলাম যদি সমান হয়ে যায়, তার নির্ণায়ক ভ্যালুও 0 হবে। এখন কেমনে এটা প্রমাণ করব? প্রমাণ করাটা একদমই সহজ। আমরা কি দেখছি, একটা কলাম থেকে আরেকটা কলাম কিন্তু বাদ দেওয়া যায়, তাই না? একটা নির্ণায়কের একটা কলাম থেকে আরেকটা কলাম বাদ দেওয়া যায়। তো তুমি যদি এখানে 1 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বাদ দাও, 0 0 0 এরকম পড়ে থাকে না? তাই তো? এখন একটা নির্ণায়কের
যে কোনো সারি বরাবর প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় ওই নির্ণায়কের ভ্যালুটাই কত, শূন্য হয়ে যায়। ঠিক আছে, একইভাবে তুমি এটাও দেখাইতে পারো। ওকে, এখন এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আনা যায়। দুইটা সারি যদি সমান হয় তাহলে তো শূন্য হবেই। সমান যদি নাও হয় কিন্তু একটা আরেকটার গুণিতক হয়, একটা আরেকটার গুণিতক হয়, অর্থাৎ দেখতে এরকম, খেয়াল করো A1 A2 A3, এদিকে হচ্ছে KA1 KA2 আর ওদিকে হচ্ছে KA3, B1 B2 B3। খেয়াল করে দেখছো এই যে দুইটা কলাম তারা কিন্তু এখন আর সমান না, তারা কিন্তু এখন আর সমান না, কিন্তু একটা আরেকটার গুণিতক, তাই না? অনুরূপ দুইটা কলাম গুণিতক হওয়া মানে হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো গুণিতক। এটার ভ্যালুও শূন্য হবে। কেমনে? তুমি এখান থেকে কেটা কমন নিয়ে নাও না, এই কেটা যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসো তাহলে কি এখানে A1 A2 A3 পড়ে থাকবে। আগের প্রপার্টি অ্যাপ্লাই করো, কাজ শেষ। তো এটা জেনারেল কেস কি হবে, কোনো একটা নির্ণায়কের একটা সারি যদি অন্য একটা সারির গুণিতক হয় কিংবা একটা কলাম যদি অন্য একটা কলামের গুণিতক হয় তখন সেই নির্ণায়কের ভ্যালুটা শূন্য হবে। কলাম গুণিতক হওয়া মানে হচ্ছে ওই কলামের অনুরূপ ভুক্তিগুলা গুণিতক, বুঝছো? যে এটা এটার গুণিতক, এটা এটার গুণিতক, এটা এটার গুণিতক। বুঝাতে পারলাম? ওকে, এটা কাজে লাগবে, এটা কিন্তু অনেক কাজে লাগবে, এইটা কিন্তু অনেক কাজে লাগবে। আচ্ছা, আর দুইটা প্রপার্টি আছে, আর দুইটা প্রপার্টি আছে। এই দুইটা প্রপার্টি হচ্ছে ভাঙা গড়ার প্রপার্টি। এই দুইটা প্রপার্টি হচ্ছে ভাঙা গড়ার প্রপার্টি। আচ্ছা, প্রপার্টিটা এরকম, খেয়াল করো, একটা নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কের একটা কলাম বরাবর, খেয়াল করো, একটা কলাম বরাবর দুইটা জিনিস জাস্ট যোগ আকারে আছে। তুমি চাইলে এই নির্ণায়কটাকে ভেঙে ফেলতে পারবা, এই নির্ণায়কটাকে ভেঙে ফেলতে পারবা। তো এমনভাবে ভাঙতে হবে বাকি দুইটা কলাম সেম থাকবে। খেয়াল করো, আমাদের যে বাকি দুইটা কলাম ছিল, বাকি দুইটা কলাম কিন্তু সেম। আমি কি করছি, এই প্রথম কলামটাকে ভেঙে ফেলছি। প্রথম কলামের প্রথম অংশটা গেছে এখানে প্রথম নির্ণায়কে, দ্বিতীয় অংশটা গেছে দ্বিতীয় নির্ণায়কে। এটা কি বুঝছি সবাই? এটা বোঝা উচিত, এইটা বোঝা উচিত। এটার প্রমাণটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, প্রমাণটা একদমই সহজ। আগের যে প্রপার্টিগুলো দেখছি না, ওগুলো অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এখন ধরো এরকম হতে পারে না, আমি এই যে প্লাস সাইনগুলোর জায়গায় মাইনাস সাইন দিয়ে দিলাম, এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন। তাহলে কাহিনী কি হবে, এটাকে তুমি ভাঙায় ফেলতে পারবা, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। বুঝছে? এটা হচ্ছে ভাঙার প্রপার্টিটা। ঠিক উল্টা দিক থেকে এবার কিন্তু আসা যায়। তুমি চিন্তা করো, তোমাকে দুইটা নির্ণায়কের যোগফল দেওয়া আছে। আমি তোমাকে দুইটা নির্ণায়কের যোগফল দেওয়া আছে, যেখানে ওই নির্ণায়কের দুইটা কলাম একই। তুমি চাইলে ওদেরকে কম্বাইন করতে পারবা। ওই যেই দুইটা কলাম একই ছিল তারা তাদের মতোই থাকবে, আর যারা আলাদা তারা কি যোগ হয়ে যাবে, যেহেতু এখানে যোগ চিহ্ন ছিল। এটা কি বুঝছে? একটু সময় নাও, একটু সময় নাও। এটা কার ক্ষেত্রে দেখলাম? কলামের ক্ষেত্রে দেখলাম না, সারির ক্ষেত্রেও একই কথা খাটবে। তুমি একটু খেয়াল করো, ধরো এরকম A1 B1 C1, একটু ফাঁকা ফাঁকা লিখে দিতে, A1 B1 C1 A2 B2 C2। এত রাতে ছাদের মধ্যে কে দৌড়াইতেছে? এখানে হচ্ছে A3 প্লাস D3, এখানে হচ্ছে B2 B3 প্লাস D3। দাঁড়াও এভাবে লিখি, B3 প্লাস D2, এখানে হবে B3 প্লাস D3। তো তুমি চাইলে কি করতে পারবা, এইটাকেও ভেঙে ফেলতে পারবা। খেয়াল করো তো, আমাদের প্রথম দুইটা রো কি একই না? এটাকে আমি কি করব, দুইটা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করবো আর কি। যোগফলও হতে পারে, বিয়োগফলও হতে পারে, ডিপেন্ড করে এই যে মাঝখানের চিহ্নটা কিরকম। এটা যদি পজিটিভ হয় তো যোগফল, নেগেটিভ হলে বিয়োগফল। তো প্রথম দুইটা সারি কিন্তু একই, তো A1 B1 C1, A2 B2 C2, A1 B1 C1, A2 B2 C2। ওকে,
আর নিচ বরাবর তুমি জাস্ট এই জিনিসটাকে ভেঙে ফেলবা। নিচে কি ছিল? A3 B3, কি লিখলাম, এটা হবে C3 প্লাস D3, হয়ে লিখবা A3 B3 C3 D1 D2 D3। তো কাহিনীটা বুঝছো তো? এই এই এটা হচ্ছে নির্ণায়কের ভাঙা গড়ার প্রপার্টি। এটা কিন্তু দুইটা প্রপার্টি। এটাকে ভেঙে ফেললে তুমি এইটা নিয়ে যেতে পারবা, আবার এটাকে যোগ করে এইটাই নিয়ে আসতে পারবা। হ্যাঁ, ওকে। তো এখন এই প্রপার্টিটাই আসলে এখানে সুন্দর করে লেখা আছে। এই প্রপার্টিটাই এখানে কি সুন্দর করে লেখা আছে, বোঝা যাবে না? ওকে। তো এটার বিপরীত প্রপার্টিটাও আসলে এই যে এখানে লেখা আছে আর কি, গড়ার যে প্রপার্টিটা, দুইটা নির্ণায়কের যোগফল, যেখানে যেখানে দেখো তাদের দুইটা কলাম কিন্তু একই, শুধুমাত্র এইটা ডিফার করতেছে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট একটা মাত্র কলাম বা একটা মাত্র সারি ডিফারেন্ট হবে, বাকি সব কিছু সেম হবে। তখন তুমি কি করবে? এই দুটো কম্বাইন করে ফেললে যারা এক ছিল ওরা তো ওদের মতোই থাকবে, যেই কলামটা ডিফারেন্ট তাদের ভুক্তিগুলো জাস্ট যোগ করে দিবা, A1 D1 A2 D2 A3 D3। সারির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কমপক্ষে দুইটা সারি একই হইতে হবে। তাদেরকে যদি যোগ করো, যেই দুইটা সারি একই ছিল তারা তাদের মতোই থাকবে, যেটা ডিফারেন্ট ছিল সেখানে যোগ বা বিয়োগ হয়ে যাবে। বুঝছি? তো এই ছিল মোটামুটি আমাদের নির্ণায়কের ধর্মগুলা, নির্ণায়কের প্রপার্টিগুলা। তো আমি এখন তোমাদের বলবো তোমরা ভিডিওটা পজ করে এই সবগুলা ধর্ম আরেকবার একটু দেখে নাও। আমাদের পুরো নির্ণায়ক চ্যাপ্টারটা এই ধর্মগুলোর উপর দাঁড়ায় আছে। আমরা আজকেও এই ধর্মগুলো রিলেটেড অনেকগুলো অঙ্ক করব, কালকেও করব, মানে পরবর্তী পর্বেও করব। একটু দেখে নাও, তোমরা একটু পজ করে এই সবগুলা ধর্ম একটু দেখে নাও। তো আশা করি সবাই প্রপার্টিগুলো একটু ভালো করে দেখছো। ওকে, আমরা এখন এগুলোর অ্যাপ্লিকেশন দেখব। তো আমরা এখন যেই টাইপটা দেখব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচাইতে বড় টাইপ। এখানে অনেক অঙ্ক আছে, তোমরা বই খুললেই দেখবা। এই টাইপে অঙ্কের অভাব নেই, এবং এখান থেকে নর্মালি একটা প্রশ্ন আসে, 4 নম্বরের জন্য একটা প্রশ্ন আসে। তো আমরা একটু দেখব। তো এই অঙ্কগুলো করার জন্য একটু প্র্যাকটিস দরকার। প্রথমত এই সবগুলা প্রপার্টি আমাদের আত্মস্থ করে ফেলতে হবে, তারপর ওগুলো অ্যাপ্লাই করার জন্য একটু প্র্যাকটিস দরকার। আমার সাথে অঙ্কগুলো করো, তাহলেই প্র্যাকটিস হয়ে যাবে, একদম 100তে 100 হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো প্রমাণ করো, কোনো একটা নির্ণায়ক দেওয়া থাকবে, ওই নির্ণায়কের মান বের করতে বলবে বা প্রমাণ করো। তো নির্ণায়কের মান বের করে আমরা শিখে আসছি না? আমাদের এরকম একটা নির্ণায়ক দেওয়া থাকতো, a = ধরো 1 2 3 4 5 6 7 8 9, এরকম নির্ণায়ক দেওয়া থাকতো না? এগুলোর মান বের করা তো বাচ্চাদের কাজ, জাস্ট বিস্তার করে দিলেই হয়, তাই না? কিন্তু এখন যে নির্ণায়কগুলো দেওয়া থাকবে ওগুলোতে এত সুন্দর সংখ্যা থাকবে না, ABC XYZ এরকম থাকবে। তো তুমি যদি ডিরেক্ট বিস্তার করতে যাও, ওখানেই কাহিনী খতম হয়ে যাবে। আমার কথা বুঝছো? ওখানেই একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো বিস্তার করার আগে তোমাকে যেটা করতে হবে, ওই নির্ণায়কটাকে একটু সিম্পলিফাই করতে হবে। কেমনে সিম্পলিফাই করবা? আমাদের এই যে প্রপার্টিগুলো আমরা দেখলাম, ওই প্রপার্টিগুলো ব্যবহার করে নির্ণায়কটাকে সিম্পলিফাই করতে হবে, তারপর মানটা বের করব। ঠিক আছে? তো আমরা একটু দেখি। প্রমাণ করো যে একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0। তো যখনই তুমি দেখবা কোনো একটা নির্ণায়কের ভ্যালু 0, এইটা প্রমাণ করতে বলছে, আমি একটু পানি খেয়ে আসি। তুমি যখনই দেখবা কোনো একটা নির্ণায়কের ভ্যালু 0, এইটা প্রমাণ করতে দিছে, তুমি একটু মনে করে দেখো তো কোন দুইটা প্রপার্টি ছিল যেই দুইটা প্রপার্টিতে আমাদের নির্ণায়কের ভ্যালু 0 হয়। এরকম দুইটা প্রপার্টি ছিল, একটু মনে করে দেখো। প্রথম যেই প্রপার্টিটা ছিল সেটা হচ্ছে এরকম, একটা নির্ণায়কের কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি 0 হলে সেই নির্ণায়কের ভ্যালু 0। এটা ছিল প্রথম প্রপার্টি, যেখানে নির্ণায়কের ভ্যালু 0 হয়। আরও একটা প্রপার্টি ছিল, কোনো একটা নির্ণায়কের একটা সারি যদি অন্য একটা সারির গুণিতক হয়, এই যে এইটা, একটা সারি বা একটা কলাম যদি অন্য একটা সারি বা কলামের গুণিতক হয়, সেই নির্ণায়কের ভ্যালুটাও 0। এই দুইটা প্রপার্টি তো ছিল। তো আমাদের যখনই তুমি দেখবা প্রমাণ করতে বলছে কোনো একটা নির্ণায়কের ভ্যালু 0,
কোনোভাবে ওই দুইটা প্রপার্টিতে নিয়ে যাইতে হবে। তো কিভাবে নিবা, এটা অঙ্কের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বাকি প্রপার্টিগুলো ইউজ করে ওই লাস্টের দুইটা প্রপার্টিতে নিয়ে যাবো। একটু খেয়াল করো, 3 3 3 ABC, তুমি কি বুঝতে পারতেছো? এটা কিন্তু খুব ইজিলি নেওয়া সম্ভব। আমাদের এই নির্ণায়কটা লেফট সাইড আমি যদি লিখি, লেফট সাইড ইকুয়ালস টু, তুমি ফার্স্টে এইটা লিখে নিবে একবার, লেফট সাইড ইকুয়ালস টু এটা লিখে নিয়ে তারপর শুরু করবা। আমি ওটা আর লিখতেছি না, আমি ডিরেক্টলি যাচ্ছি। খেয়াল করো, 3 3 3। একটু খেয়াল করো তো, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের সাথে তুমি যদি তৃতীয় কলাম যোগ করো, দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করে তুমি যদি দ্বিতীয় কলামের জায়গায় বসাও, তাহলে খুব সুন্দর একটা কাহিনী হচ্ছে না? খেয়াল করো তো, a প্লাস বি প্লাস সি, এর পরেরটাই কি হচ্ছে? বি প্লাস সি প্লাস এ, ওটাকেও কিন্তু আমি a প্লাস বি প্লাস সি লিখতে পারি। আমি কি করলাম? দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলামটা যোগ করলাম, a প্লাস বি প্লাস সি। বাকি কাহিনী আগের মতোই থাকুক। এখানে হচ্ছে বি প্লাস সি, এখানে হচ্ছে সি প্লাস এ, এখানে হচ্ছে এ প্লাস বি। বুঝছো? তো আমি কি করলাম? আমি নির্ণায়কের একটা প্রপার্টি ব্যবহার করলাম। প্রপার্টিটা হচ্ছে এরকম, আমি দ্বিতীয় কলামটা চেঞ্জ করে দিছি। তো C2 প্রাইম, কলামকে এভাবে প্রকাশ করা হয় C1 C2 C3, আর রোকে প্রকাশ করা হয় R1 R2 R3। যদি কোনো একটা কলাম চেঞ্জ হয়ে যায়, সেটাকে তুমি প্রাইম দিয়ে প্রকাশ করবা, C1 প্রাইম C2 প্রাইম। বুঝছি? তো এখানে কোন কলামটা চেঞ্জ হয়েছে? দ্বিতীয় কলামটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে C2 প্রাইম এটা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ করছি? আমি দ্বিতীয় কলামের জায়গায় দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করে তারপর বসাইছি, তাই না? তো দ্বিতীয় কলামের জায়গায় আগের যে দ্বিতীয় কলামটা ছিল তার সাথে তৃতীয় কলামটা যোগ করে তারপর আমি বসাইছি। এটা হচ্ছে সাইড নোট। তো তুমি যখনই কোনো একটা প্রপার্টি ইউজ করবা, সুন্দর করে এরকম একটা সাইড নোট দিতে হবে। তুমি যদি সাইড নোট না দাও, ঘাচাং করে নাম্বার কেটে দিবে। বুঝছো? ওকে, এইবার তুমি যদি খেয়াল করো, এই নির্ণায়কটা তুমি যদি খেয়াল করো, প্রথম কলাম থেকে কিন্তু 3 কমন যায়, দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়? a প্লাস বি প্লাস সি কমন যায়। প্রথম কলাম থেকে 3 কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিলাম। কি পড়ে থাকে? 1 1 1 1 1 1, এখানে পড়ে থাকে বি প্লাস সি, এখানে পড়ে থাকে সি প্লাস এ, এখানে পড়ে থাকে এ প্লাস বি, তাই তো? এবং সবার লাস্টের লাইনে যেটা আসছে, তুমি যদি খেয়াল করো, সেখানটায় আমাদের প্রথম দুইটা কলাম বেসিক্যালি একই জিনিস। তার মানে আমরা বলতে পারি না এই নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে 0। এতটুকুই। সবাই কি বুঝতে পারছি? এটা চাইলে তুমি অন্যভাবে করতে পারতে। আমরা কি দ্বিতীয় কলামের জায়গায় দ্বিতীয় আর তৃতীয় কলাম যোগ করে বসাইছি। তুমি চাইলে এই 3 নাম্বার কলামের জায়গায় 2 নাম্বারটা আর 3 নাম্বার কলাম যোগ করে বসাইতে পারতাম, একই রেজাল্ট আসতো। বুঝছি? সবাই তো বুঝতে পারলাম? ওকে ওকে, তো আমাদের পরের অঙ্কটা খেয়াল করো। প্রমাণ করো যে এই ভ্যালুটা 0। একটু কঠিন হয়ে গেছে একদম শুরুতেই এটা দেওয়া। তো তুমি যেহেতু দেখছো এটার ভ্যালু 0 প্রমাণ করতে বলছে, তার মানে তোমাকে কোথায় যেতে হবে? ওই যে দুইটা প্রপার্টি, ওই দুইটা প্রপার্টিতে। ওই দুইটা প্রপার্টি কি ছিল? একটা কলাম আরেকটা কলামের গুণিতক, বা একটা সারি আরেকটা সারির গুণিতক দেখাইতে পারলেই হয়েছে, কিংবা একটা থেকে আরেকটা তুমি যদি বাদ দাও, মানে একটা কলাম বরাবর বা একটা সারি বরাবর প্রত্যেকটা ভুক্তি যদি 0 হয়, সেটার ভ্যালু 0। তো এটা কেমনে দেখাবো এখানে বলো তো? কিভাবে দেখানো যায়? দেখো তো, তুমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দাও, আমাদের যে লেফট সাইডটা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিচ্ছি, তাহলে কি পড়ে থাকে? log x মাইনাস log y। এখানে পড়ে থাকে log twice x মাইনাস log twice y। পরেরটায় পড়ে থাকে log thrice x মাইনাস thrice y। ওকে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বাদ দিব, প্রথম কলাম থেকে দ্বিতীয়টা বাদ দিছি, এবার দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বাদ দিই। কেন করতেছি একটু পরেই বুঝবা। log y মাইনাস log z, log twice y মাইনাস log twice z। এদিকে পড়ে থাকে log thrice y মাইনাস log thrice z। বেশি বড় করে লিখে ফেলছি, একটাই জায়গা শেষ। তো কাহিনী কি করছি? আচ্ছা, এখানে তো আরো একটা লাইন, আরো একটা কলাম বাকি আছে। log z log twice z
লগ থ্রাইস z। এত বড় করে লেখা ঠিক হয় নাই রে। তো কাহিনীটা আমরা কি করছি, প্রথম কলামটা চেঞ্জ করে দিছি। C1' কি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিছি, তাই না? প্রথম কলাম কিন্তু চেঞ্জড। প্রথম কলামে কি করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিয়ে সেটা প্রথম কলামের জায়গায় বসাইছি। আচ্ছা, দ্বিতীয় কলামটাও চেঞ্জ করে ফেলছি। কি চেঞ্জ করছি, আমাদের দ্বিতীয় কলামটা যেটা হয়েছে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বাদ দিছি, বাদ দিয়ে যে জিনিসটা পাইছি সেটা কি দ্বিতীয় কলামে বসাইছি। এই দুইটা সাইড নোট কিন্তু দিতে হবে। এখন তোমরা আমাকে বলো তো, লগের বিয়োগ মানে কি, ভাগ না? তো log x মাইনাস log y, এটা কি হবে log x বাই ওয়াই। এইটা কি হবে log 2x বাই টুয়াইস ওয়াই, যেটাও কি log x বাই ওয়াই না, টু কাটা। সেম ভাবে এটা কি হবে log থ্রাইস x বাই থ্রাইস ওয়াই, যেটা কি log x বাই ওয়াই। এটা হবে log y বাই z, log y বাই z, log y বাই z। তো আমি যদি এটা একটু কপি করে নেই পরের পেজে, এত বড় করে লিখছি, খেয়াল করো, কপি করে নেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরকম। এখানে log x বাই ওয়াই পড়ে থাকবে, জাস্ট লগের প্রপার্টি। এখানেও কিন্তু log x বাই ওয়াই পড়ে থাকবে, আর এখানেও log x বাই ওয়াই পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে log y বাই z, এখানে কি পড়ে থাকবে log y বাই z, এখানেও log y বাই z। 3 নাম্বার কলামটা 3 নাম্বার কলামের মতোই, log z, log 2z, log 3z। ঠিক আছে? এখন দেখে বুঝতে পারতেছো না? তুমি প্রথম কলামটা থেকে log x বাই y কমন নাও, পরেরটা থেকে log y বাই z কমন নাও। 1 1 1 1 1 1, দুইটা কলাম একই হয়ে গেছে, নির্ণায়কের ভ্যালু কি হবে, 0 হবে। শুরুর দিকে আসলে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। এরপরও আর কি, কাহিনীটা তো বুঝছো, একটু কঠিন লাগলে কোনো অসুবিধা নাই, পরে দেখবে, পরে সহজ লাগবে। log x বাই ওয়াই আর log y বাই z, এই দুইটা তুমি কমন নিছো, পরে থাকবে কি 1 1 1 1 1 1। দুইটা কলাম এক হয়ে গেছে, এর ভ্যালু কি 0 হবেই। log z, log twice z, log thrice z। ঠিক আছে? তো এই ভ্যালুটা হচ্ছে 0, এই ভ্যালুটা হচ্ছে 0। সবাই কি বুঝতে পারলাম? ওকে, এখন একই রকম আরেকটা অঙ্ক করব। এই ভ্যালুটা কত? তো এইটা করার জন্য না তোমাদের একটা জিনিস জানা লাগবে, জটিল সংখ্যার। তোমরা যারা জটিল সংখ্যা পড়ো নাই, আমি জাস্ট দেখায় রাখতেছি। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই ভ্যালুটা হচ্ছে 0। কোত্থেকে আসছে? জটিল সংখ্যা থেকে আসছে। এইটা জটিল সংখ্যা থেকে আসছে, এই প্রপার্টিটা আমাদের ব্যবহার করতে হবে। এখন খেয়াল করো তো, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, কাহিনী বুঝতে পারতেছো কি করব? আমরা যেটা করব, প্রথম কলামের জায়গায় 3টা কলামের যোগফলই বসাই দিব। তাহলে কি পড়ে থাকে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। কেন করতেছি কাহিনীটা তো বুঝছো, কারণ এটা করলে আমাদের প্রথম কলাম বরাবর 3টা ভুক্তি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এইটা হয়ে যায়। আর জটিল সংখ্যার কনসেপ্ট থেকে আমরা জানি এই ভ্যালুটা হচ্ছে 0। ওমেগা ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 ওমেগা। আমি কাহিনীটা কি করলাম, আমাদের যে প্রথম কলামটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কেমনে চেঞ্জ করছি? C1' ইকুয়ালস টু, প্রথম কলামটা চেঞ্জ করছি। কেমনে চেঞ্জ করছি? প্রথম কলামের জায়গায় প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম যোগ তৃতীয় কলাম, ওই 3টা বসাই দিছি। এটা কিন্তু বসানো যায়, আমরা দেখছিলাম। C1 প্লাস C2 প্লাস C3, এই হচ্ছে আমাদের সাইড নোট। যখন রিটেনে আসবে এই সাইড নোটটা দিতে হবে। আর জটিল সংখ্যার কনসেপ্ট অনুযায়ী যে ভ্যালুটা সেটা কি 0। 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই ভ্যালুটা 0। এটা তোমরা পরে পড়বা যারা জটিল সংখ্যা পড়ো নাই। ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 ওমেগা। এখন তুমি খেয়াল করো, একটা কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি 0, আমাদের অ্যান্সারটা কি হবে 0। দ্যাটস ইট। বুঝছো? এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, তোমাকে জাস্ট দেখতে হবে কি প্রমাণ করতে বলছে আর আমাদের কি দেওয়া আছে। ওই দেওয়া আছে যেটা, ওখান থেকে তুমি বিভিন্ন প্রপার্টি ব্যবহার করে ওই প্রমাণটায় চলে যাবা। ওকে ওকে। তো এতক্ষণ যেই কয়টা দেখছিলাম প্রত্যেকটার ভ্যালুই কি 0।
এখন শূন্য বাদে অন্য কিছু তো হতে পারে, তাই না? এবং ম্যাক্সিমাম অঙ্ক আসলে শূন্য না, শূন্য বাদে অন্য কিছু একটা ভ্যালু বের হবে আর কি। তো ওগুলো কিভাবে করব আমরা একটু দেখি। আমাদের টার্গেট হচ্ছে নির্ণায়কের ভ্যালুটা বের করা বা নির্ণায়কের মানটা বের করা। তো নির্ণায়কের মান বের করা মানে কি, নির্ণায়কটা বিস্তার করতে হবে, তাই তো? এখন নির্ণায়কটা বিস্তার করতে গিয়ে যেই ঝামেলাটা হবে, এখানে যেহেতু সংখ্যা নাই, সংখ্যা বাদে অন্য জিনিসপত্র আছে। আমি যদি তোমাদের একটু দেখাই, ধরো তোমাকে এই নির্ণায়কটা বিস্তার করতে বলছে, এটা তুমি যদি সরাসরি বিস্তার করতে যাও, ঝামেলা যেটা হবে কমপ্লেক্স হয়ে যাবে, আর যেটা প্রমাণ করতে বলছে সেখানে যাওয়াও ডিফিকাল্ট হয়ে যাবে। তো সরাসরি বিস্তার করা যাবে না, সরাসরি বিস্তার না করে আমাদের কোনোভাবে সিম্পলিফাই করে তারপর বিস্তার করতে হবে। ওকে, একটা নির্ণায়ক বিস্তার করা কখন সহজ হয়? যখন কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর অনেকগুলা শূন্য চলে আসে। বুঝছো আমার কথা? তুমি যদি ধরো এই বরাবর বিস্তার করতেছো, তিনটাই বিস্তার করতে হবে। এখন যদি এরকম হইতো এটাও শূন্য এটাও শূন্য, তখন বিস্তার করা কিন্তু খুবই সহজ। এটা জিরো হয়ে যেত, এটা জিরো হয়ে যেত, জাস্ট ওয়ানকে ওয়ানের সহগুণক দিয়ে গুণ করে দিলেই হয়। বুঝছো আমার কথা? তো আমাদের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের টার্গেট হবে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর অন্তত দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসা। আমাদের টার্গেট কি হবে সেটাই আমি সুন্দর করে এখানে লিখে দিছি। তো যখনই তোমাকে নির্ণায়কের মান বের করতে দিবে এবং ওই মানটা শূন্য না, ওই মানটা শূন্য না, তুমি বুঝতে পারতেছো, শূন্য হলেও অসুবিধা নেই, এই প্রসেস ফলো করলে হবে। তোমার মূল টার্গেট হবে এই জিনিসটা, দিস ইজ ইয়োর মেইন টার্গেট। একটা সারি বা একটা কলাম বরাবর অন্তত দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসা। কেন শূন্য নিয়ে আসবো? কারণ দুইটা ভুক্তি শূন্য হয়ে গেলে তারপর বিস্তার করা একদম বাচ্চাদের কাজ। এখন ওই দুইটা ভুক্তি শূন্য তুমি কেমনে আনবা? দুইটা কাহিনী করতে পারো। সারি বা কলাম থেকে কোনো কিছু যদি কমন যায়, ওটা কমন নিবা, এটা হচ্ছে একটা। আর 2 নম্বর স্টেপ হচ্ছে একটা সারির সাথে অন্য সারির গুণিতক যোগ বা বিয়োগ করা। ওই যে আমাদের একটা প্রপার্টি ছিল না, ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করবো আমরা। বেসিক্যালি ওই প্রপার্টিগুলা, নির্ণায়কের যে অনেকগুলো প্রপার্টি দেখে আসছে না, ওগুলো অ্যাপ্লাই করবো। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই দুইটা। সারি বা কলাম থেকে কিছু একটা কমন নিব, একটা সারির সাথে অন্য একটা সারির গুণিতক যোগ বা বিয়োগ করা। এখানে সারি না বলে কলামও বলতে পারতাম, বুঝছি? ঠিক আছে, সবার লাস্টের দিকে যেই প্রপার্টিটা দেখছিলাম আর কি, লাস্টের ঠিক আগে মনে হয়। ওকে ওকে, তো আমরা এখন এইটা করব, আমরা এখন এই অঙ্কটা করব। তো আমাদের লেফট সাইড যেটা দেওয়া আছে, তুমি প্রথম স্টেপ হবে তুমি দেখবা কোনো কিছু কমন যায় কিনা। এখানে খেয়াল করে দেখো তো কোনো কিছু কমন যায়। তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম চিন্তা করো, কোনো কিছুই কিন্তু কমন যাচ্ছে না। তো কমন নিতে আমি পারতেছি না। তারপরের কাজ কি? আমাদের মূল টার্গেট কি? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর অন্তত দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসা। তো তুমি যদি দেখো কোনো একটা সারি বরাবর বা কোনো একটা কলাম বরাবর সবগুলা ভুক্তি 1, তখন তোমার কাজটা আসলে খুবই সহজ। তুমি যেটা করবা, কলাম বরাবর আছে তাই না, না সারি বরাবর আছে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিবা, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিবা। তাইলেই কি উপরের সারি বরাবর দুইটা ভুক্তি শূন্য হয়ে যায় না? তুমি যখনই দেখবা যে একটা সারি বরাবর তিনটাই 1 বা একটা কলাম বরাবর তিনটাই 1, তখন তোমার কাজটা সহজ। যদি সারি বরাবর তিনটা 1 থাকে, তুমি যেটা করবা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিবা, তাহলে প্রথম কলামের ওই ভুক্তিটা শূন্য হয়ে যাবে। তারপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিবা, দ্বিতীয় কলামের ওই ভুক্তিটা শূন্য, তার মানে প্রথম সারির দুইটা ভুক্তি কিন্তু শূন্য হয়ে যাবে। তারপর বিস্তার করে দিবা। বুঝাতে পারলাম? তো আমি যেটা করবো খেয়াল করো, প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিব, তাহলে কি করে থাকে? এখানে 0, ওখানে হচ্ছে 1 মাইনাস পি, এখানে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার। কি করলাম? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ, এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ, তাহলে কি পড়ে থাকবে? 0 পি মাইনাস পি স্কোয়ার, এখানে হচ্ছে পি মাইনাস পি স্কোয়ার, আর নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর ওদিকে হচ্ছে 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। আর তুমি যেই কাজটা করছো ওইটার সাইড নোট দিতেই হবে, সাইড নোট না দিলে একদম নাম্বার কেটে দিবে। কি কাজ করছো? প্রথম কলাম চেঞ্জ করছো, দ্বিতীয় কলাম চেঞ্জ করছো। তো প্রথম কলাম কি চেঞ্জ করছো? C1 প্রাইম, পরিবর্তিত প্রথম কলাম, সেটা হচ্ছে C1 প্রাইম। কি করছো? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিছো, সেটা প্রথম কলামের জায়গায় বসাইছো না?
তার মানে প্রথম কলাম প্রাইম, এটা হবে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিছো, সেইটা প্রথম কলামের জায়গায় বসায় দিছো, এটাই তো। আচ্ছা, তো দ্বিতীয় কলামটাও চেঞ্জ করছো, কি চেঞ্জ করছো? সি টু প্রাইম ইকুয়ালস টু 2 থেকে 3 নাম্বারটা বাদ দিয়ে দিছো, দ্যাটস ইট। বুঝছি? এইবার তুমি বিস্তার করে দাও, খেয়াল করে দেখো এই বরাবর বিস্তার করা কিন্তু এখন খুবই সহজ। আমাদের মূল টার্গেট যেটা ছিল সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। একটা সারি বরাবর 2টা ভুক্তি শূন্য নিয়ে আসছে। এখন এই বরাবর যদি বিস্তার করে দাও তাহলে দেখো তো কি পড়ে থাকে। এটা 0 হবে, এটা 0 হবে, ওখানে জাস্ট 1 ইন্টু ছোট্ট একটা নির্ণায়ক পড়ে থাকবে, 1 মাইনাস পি, পি মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। সাইড নোট দিবা, কি সাইড নোট দিবা? প্রথম সারি বরাবর বিস্তার করে, প্রথম সারি বরাবর বিস্তার করে। এটা পরবর্তীতে আমি আর লিখবো না, আর তোমরা কিন্তু লিখবা, ঠিক আছে? আচ্ছা, এতটুকু হয়ে গেছে। এখন জাস্ট একটা 2/2 এর নির্ণায়ক আছে না, এটা বের করা তো বাচ্চাদের কাজ। একটু কমন টমন নিয়ে, এতটুকু আসার পরে তোমার কাজ হবে একটু কমন টমন নিয়ে কি করা, যেটা প্রমাণ সেই প্রমাণটা নিয়ে আসা। বুঝছে? দেখো তো কি কমন যায়। 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার, আমি যদি একটু লিখি 1 মাইনাস পি, ওইটা থেকে পি কমন যায়, পি কমন নিলে 1 মাইনাস পি পড়ে থাকে, নিচে আসে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার, এখান থেকে পি স্কোয়ার কমন যায়, 1 মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে? এবার খেয়াল করো, প্রথম সারি থেকে কি 1 মাইনাস পি কমন যায়, দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস পি স্কোয়ার কমন যায়, তো 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার, আর ওদিকে পড়ে থাকে 1 পি 1 পি স্কোয়ার, এরকমই তো। এবার এই নির্ণায়কটা জাস্ট ভাঙায় দাও, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম 1 মাইনাস পি 1 মাইনাস পি স্কোয়ার। এখন কাজ হচ্ছে জাস্ট প্রমাণ দেখে দেখে আগানো। এখানে পড়ে থাকবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি। প্রমাণে কি আছে? একটা পি আছে, পি কই থেকে, যেখান থেকে পি কমন না, পি কমন নিলে কি পড়ে থাকে, এই জিনিসটা হয়ে যাবে পি মাইনাস 1, আর ওদিকে পি মাইনাস 1 হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 1। এই যে 1 মাইনাস পি আছে, 1 মাইনাস পি স্কোয়ার আছে, দুইটা থেকে মাইনাস 1 কমন যায় না? খেয়াল করো, এখান থেকে মাইনাস 1, এখান থেকে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝছো? তো এখানে পড়ে থাকবে পি মাইনাস 1, ওখানে পড়ে থাকবে পি স্কোয়ার মাইনাস 1। প্রমাণ চলে আসছে। এই পি মাইনাস 1 আর পি মাইনাস 1 মিলে কি, পি মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর পরবর্তীতে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1। এটাই কিন্তু আমাদের প্রমাণ বা RHS। তো পুরো ব্যাপারটা একটু আত্মস্থ করো। আমরা কি কি করছি, আমরা বিভিন্ন প্রপার্টি ব্যবহার করে প্রমাণটার দিকে সামহাও এগিয়ে গেছি। আমাদের মূল টার্গেটটা ছিল কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি কি শূন্য বানানো। সেটা কেমনে বানাইছি? আমাদের কিছু প্রপার্টি ব্যবহার করে। এর মধ্যে মূল প্রপার্টি ছিল এই 2টা। সারি বা কলাম থেকে যদি কোনো কিছু কমন নিতে পারি, কমন নিয়ে নিব। একটা সারি বা একটা কলামের সাথে অন্য একটা সারি বা কলামের গুণিতক যোগ বা বিয়োগ করা। ঠিক আছে? আর এখানে সুবিধা কেন পাইছি? দেখো, এই সারি বরাবর প্রত্যেকটাই 1 ছিল। যখনই তুমি দেখবা কোনো সারি বা কোনো কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি 1, তখন কাজটা হবে এরকম, একটা কলাম থেকে আরেকটা বাদ, ওটা থেকে পরেরটা বাদ। ওকে? তুমি চাইলে কিন্তু এখানে কলাম বরাবরও কিন্তু 1 ছিল, তুমি চাইলে এভাবে করতে পারতা, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ। ওকে? ওকে, পরবর্তী অঙ্কে যাচ্ছি। খেয়াল করো, প্রমাণ করতে বলছে। এখানেও দেখো, একটা সারি বরাবর প্রত্যেকটা ভুক্তি হচ্ছে 1। কি কাহিনী করবা? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ। এখানে আসলে 2টা স্টেপ আমরা একসাথে দেখাই। ঠিক আছে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বাদ দাও তাহলে কি, এ স্কোয়ার মাইনাস এ বি পড়ে থাকে না? এ যদি কমন নাও, এ ইন্টু এ মাইনাস বি, আর ওদিকে পড়ে থাকে এ বি মাইনাস বি স্কোয়ার। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ। আচ্ছা, এখানে লিখি এ মাইনাস বি 0। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে দিছি। এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বাদ, এ বি মাইনাস বি স্কোয়ার, বি কমন যায়, তাই না? এ মাইনাস বি, আর ওদিকে পড়ে থাকে এ মাইনাস বি, এখানে পড়ে থাকে 0। বি স্কোয়ার টুয়াইস বি 1। ওকে?
তো সাইড নোট দিতে হবে, সুন্দর করে সাইড নোট দিতে হবে। অনেকেই সাইড নোট ভুলে যায়, সাইড নোট ভুলে কিন্তু সাইড নোট ভুলে গেলে টিচারও কিন্তু নাম্বার দিতে ভুলে যাবে। কি কাহিনী করছি, প্রথম কলাম চেঞ্জ করছি C1 প্রাইম। কি চেঞ্জ করছি খেয়াল করো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে সেটা প্রথম কলামের জায়গায় বসাইছি। তো C1 মাইনাস C2। দ্বিতীয় কলামটাও চেঞ্জ করছি। দ্বিতীয় কলাম কি চেঞ্জ করছি, C2 প্রাইম। প্রাইম দিয়ে পরিবর্তিত কলামটা বোঝায়, পরিবর্তিত কলামটা বোঝায়। তো C2 থেকে C3 বাদ দিয়ে এখানে বসাইছি। ওকে, এবার তুমি কি করবা, তৃতীয় সারি বরাবর বিস্তার করে পাই। তৃতীয় সারি বরাবর বিস্তার করে পাই কি পাবা, A ইন্টু A মাইনাস B, B ইন্টু A মাইনাস B, A মাইনাস B, A মাইনাস B। এখানে সাইড নোট দিবা, তৃতীয় সারি বরাবর বিস্তার করে পাই। তৃতীয় সারি বরাবর বিস্তার করে পাই। ওকে, তো এখন দেখো তো কি কমন যায়, এখন দেখো তো কি কমন যায়। প্রথম সারি থেকে A মাইনাস বি কমন যায়, দ্বিতীয় সারি থেকেও A মাইনাস বি কমন যায়। তো দুইটা A মাইনাস বি কমন নিলে A মাইনাস বি হোল স্কয়ার থাকবে, আর ওদিকে থাকবে AB 1 1। ওটাকে এবার ভাঙায় দাও, তাহলে কি A মাইনাস বি তার হোল কিউব চলে আসবে, যেটা হচ্ছে আমাদের LHS এর সমান। ঠিক আছে, কাহিনীটা তো বুঝলাম। এরকম আরো কয়টা অঙ্ক আছে, আজকে আরো 3টা অঙ্ক আছে এরকম, একদম বেসিক জিনিসপত্র আর কি। এগুলো থেকে আরো কমপ্লেক্স ভার্সন পরবর্তীতে আসবে। আপাতত আমরা ফর্মুলাগুলো শিখলাম, ওগুলোর অ্যাপ্লিকেশন দেখতেছি তোমাদের আত্মস্থ হওয়ার জন্য। দেখো, প্রমাণ করো যে এইটার ভ্যালু হচ্ছে 0। কি করবা, তুমি দেখে বুঝতে পারতেছো সবগুলাই কিন্তু 1। তো কি কাহিনী করতে হবে, কি কাহিনী করতে হবে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ, দ্বিতীয় থেকে তৃতীয়টা বাদ। তুমি চাইলে কিন্তু অন্যভাবেও করতে পারো। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, একটা অঙ্ক অনেকভাবে করা যায়, তোমার যেভাবে ইচ্ছা, তোমার যেভাবে ইচ্ছা। ঠিক আছে, ওকে। তো আমি যদি লেফট সাইডটা শুরু করি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ, কি পড়ে থাকবে, এখানে 0 পড়ে থাকবে, ওখানে পড়ে থাকবে হচ্ছে A মাইনাস বি, আর নিচে থাকবে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার CA মাইনাস BC। আচ্ছা, তারপর 0 B মাইনাস C, B স্কোয়ার মাইনাস C স্কোয়ার AB মাইনাস CA। ঠিক আছে, আর থার্ড কলামে থাকবে 1 C স্কোয়ার মাইনাস AB। তুমি সাইড নোট দাও, যে কাজটা করছো সেটা একটু সুন্দর করে লিখে দিতে হবে। কি কাজ করছো, প্রথম কলামকে চেঞ্জ করছো, C1 মাইনাস C2 বসাইছো প্রথম কলামের জায়গায়। দ্বিতীয় কলামকে চেঞ্জ করছো, কি করছো, C2 মাইনাস C3 বসাইছো। ওকে, আচ্ছা, এবার একটু কাহিনী দেখো। এবার এটাকে তুমি যদি বিস্তার করো, কোন বরাবর বিস্তার করবা, প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। সাইড নোট দিবা, প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। কি পাও খেয়াল করো, 1 ইন্টু কমন নাও তো, এখানে A মাইনাস বি পড়ে থাকে, এখানে B মাইনাস সি পড়ে থাকে। এদিকে খেয়াল করো, A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে A প্লাস বি ইন্টু A মাইনাস বি। এমন একটু সাইডে লিখতে হবে। তারপর খেয়াল করো তো, ওখান থেকে C কমন যায়, তাই না, প্লাস C কমন নিলে A মাইনাস বি থাকে। ওকে, এখন খেয়াল করো, B মাইনাস সি, B প্লাস সি ইন্টু B মাইনাস সি, ওখান থেকে কি A কমন যাবে, প্লাস A ইন্টু B মাইনাস সি। এতটুকু বুঝলাম, এতটুকু কি বুঝলাম? এখন জাস্ট এটাকে ভাঙায় দাও, তাহলে দেখবে রেজাল্ট চলে আসছে। তো আমি যদি একটু ভেঙে দেখাই, কি কমন যায় খেয়াল করো তো, A মাইনাস বি, এই যে এই দুইটা থেকে কিন্তু A মাইনাস বি কমন যায়, এই দুইটা থেকে A মাইনাস বি কমন যায়। B মাইনাস সি, এই দুইটা থেকেও কি B মাইনাস সি কমন যায় না? আমি যদি আরেক লাইন তোমাদের লিখে দেখাই, A মাইনাস বি, নিচে একটা A মাইনাস বি থাকবে, A প্লাস বি প্লাস সি থাকবে, B মাইনাস সি থাকবে, B মাইনাস সি ইন্টু A প্লাস বি প্লাস সি। বুঝছো, এই যে A প্লাস বি প্লাস সি এখান থেকে জাস্ট কমন নিছে, B মাইনাস সি কমন নিলে A প্লাস বি প্লাস সি থাকে। তো দেখো তো কি পড়ে থাকে, A মাইনাস বি এখান থেকে আসলো, B মাইনাস সি ওখান থেকে আসছে,
এ মাইনাস বি এখান থেকে আসছে, বি মাইনাস সি ওখান থেকে আসছে। তো কি পড়ে থাকে 1 1, এখানে থাকে এ প্লাস বি প্লাস সি, এখানে থাকে এ প্লাস বি প্লাস সি। এখন তো বুঝতে পারতেছো এ প্লাস বি প্লাস সি কমন নিলে এটাও কি 1 1 হয়ে যায় না? দুইটা সারি একই হয়ে গেছে, তার মানে এই ভ্যালুটা কত আসবে? 0 আসবে। বুঝছো তো সবার লাস্টের স্টেপটা? আমি কিন্তু এক লাইন গ্যাপ দিছি। এ প্লাস বি প্লাস সি কমন যায়, বাইরে নিয়ে আসলে কি 1 1 1 1, যার ভ্যালুটা হচ্ছে 0। সবাই দেখো বুঝতে পারছো কিনা? আর দুইটা অঙ্ক আছে, ওই দুটা করে দিলেই কাজ শেষ। এটা তোমরা করবা? এটা কি তোমরা করবা? এটা করো তোমরা। হ্যাঁ, আমি আর সময় দিচ্ছি না, তোমরা পজ করে এটা একটু করো। হ্যাঁ, কারো সমস্যা হলে আমাকে প্রথম কমেন্ট রিপ্লাই জানাই। হোপফুলি হওয়ার কথা না। হ্যাঁ, হোপফুলি হওয়ার কথা না। আচ্ছা, আজকের লাস্ট অঙ্ক, এইটা সমান এটা প্রমাণ করতে হবে। কি করবো তোমার দেখেই বোঝা উচিত। একটা সারি বরাবর প্রত্যেকটা 1 আছে, কোনো কিছু কমন নেওয়া যায়। তোমার প্রথম কাজ হচ্ছে দেখা কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। এখানে কিন্তু কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না। তো কমন যেহেতু নেওয়া যাচ্ছে না, তুমি কি করবা? এবং তুমি দেখছো প্রথম সারি বরাবর সবগুলা 1। তো একটা কলাম থেকে আরেকটা কলাম বাদ, আরেকটা কলাম থেকে আরেকটা কলাম বাদ। তো যেটা পড়ে থাকে 0 a মাইনাস বি a কিউব মাইনাস বি কিউব, 0 b মাইনাস সি বি কিউব মাইনাস সি কিউব, 1 সি সি কিউব। ঠিক আছে? তো সাইড নোট দিবা। কি সাইড নোট দিবা? প্রথম কলাম চেঞ্জ করছো। কি চেঞ্জ করছো? 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বাদ দিছো। ওই বিয়োগ ফলটা কিন্তু তুমি প্রথম কলামের জায়গায় বসাইছো। 2 নাম্বার কলামটাও চেঞ্জ করছো। কি চেঞ্জ করছো? 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ দিয়ে বিয়োগ ফলটা ওখানে বসাইছো। কেন বসাইতে পারতেছি? আমরা কিন্তু প্রপার্টি দেখে আসছিলাম। ওকে ওকে, এবার তুমি বিস্তার করবা। কোন বরাবর বিস্তার করবা? প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। সাইড নোট দিতে হবে কিন্তু। প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। কি পাও? খেয়াল করো, এ মাইনাস বি, এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আছে না সুন্দর, এটা ভাঙায় দাও তো। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কেন ফর্মুলাটা ভাঙাইছি? কমন নেওয়ার জন্য। বি মাইনাস সি, এখানে থাকে হচ্ছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে? সাইড নোট কি দিবা? প্রথম কলাম বরাবর বিস্তার করে পাই। সাধু ভাষায়ও লিখতে পারো, প্রথম কলাম বরাবর বিস্তার করিয়া পাই। অঙ্ক বইয়ে মাঝে মাঝে সাধু ভাষায় লেখা থাকে। আচ্ছা, তো এবার কমন নেওয়ার পালা। এখানে একটা ব্র্যাকেট মিস করছি। কি কমন যায়? এখান থেকে এ মাইনাস বি কমন যায়, এখান থেকে বি মাইনাস সি কমন যায়। তো এ মাইনাস বি কমন নিলাম প্রথম কলাম থেকে, বি মাইনাস সি নিলাম দ্বিতীয় কলাম থেকে। তো 1 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর ওদিকে থাকে 1 বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, এবার জাস্ট বিস্তার করে দাও, এটাকে ভাঙায় দাও, দেখবা রেজাল্ট চলে আসছে অনেকটা। এ মাইনাস বি বি মাইনাস সি, এতটুকু আসার পর তোমার কাজ হচ্ছে প্রমাণ কিপ করতে বলছে, ওইটা দেখে আগানো। ওকে, প্রমাণ দেখে দেখে আগানো। কলেজ লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এটা, প্রমাণ দেখে দেখে আগানো। হ্যাঁ, ওকে, তো প্রমাণ দেখে দেখে যদি আগাও, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এখান থেকে কি বাদ দিব? নেগেটিভ এ স্কোয়ার, নেগেটিভ এ বি, নেগেটিভ বি স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা পড়ে থাকে যেটা এ মাইনাস বি বি মাইনাস সি চলে আসছে। তার মানে এই জিনিসটাও চলে আসছে, এই জিনিসটাও চলে আসছে। লাগবে হচ্ছে বাকি দুইটা জিনিস। তো বাকি দুটো জিনিস অলমোস্ট চলে আসছে। খেয়াল করো তো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে লেখা যায় সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে লিখলাম সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। বাকি কি কি পদ আছে? বি সি মাইনাস এ বি। এখান থেকে তুমি যদি বি কমন নাও, তাহলে কি সি মাইনাস এ পড়ে থাকে না? বুঝলাম? এবার ওখান থেকে কি কমন যায়? সি প্লাস এ কমন যায়, সরি সি মাইনাস এ কমন যায়। এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, ওখান থেকে তুমি যদি সি মাইনাস এ কমন নাও, কি পড়ে থাকবে? সি প্লাস এ প্লাস বি, দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি।
যেটা ইকুয়ালস টু আমাদের রাইট হ্যান্ড সাইড বা RHS। দ্যাটস ইট। সবাই কি বুঝতে পারলাম? আজকের প্রমাণগুলো খুব কঠিন ছিল না, একদম বেসিক, সবগুলো একই প্রসেস ছিল। আমরা সামনের ক্লাসে আরেকটু কঠিন আরেকটু জটিল প্রমাণগুলো দেখব। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে লেকচার নোটটাই আরেকবার দেখা, বই দেখার দরকার নেই, লেকচার নোটটাই ইনাফ। তো সবগুলো অঙ্ক আরেকবার দেখবা, প্রপার্টিগুলো খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। কোথাও কোনো খটকা থাকা যাবে না, স্পেশালি প্রপার্টিগুলো। আমি যখন ফার্স্ট ইয়ারে প্রথমবার এই প্রপার্টিগুলো পড়তেছিলাম, অনেক ধরনের খটকা, মাথায় কোয়েশ্চেন এগুলো আসতেছিল। তোমাদের মাথায়ও আসবে। তোমাদের মাথায় যদি না আসে তার মানে হচ্ছে তুমি ভালোভাবে পড়তেছো না। প্রপার্টিগুলো থেকে খটকা আসবেই। তো আমি চাই ওগুলো নিয়ে তোমরা একটু স্টাডি করো, খটকাগুলো আসুক, সমস্যাগুলো আসুক, ওগুলো সমস্যা দেখতে দেখতেই শিখে যাবো পুরো ব্যাপারটা। ওকে, আর যতটুকু দরকার আমি দেখাই দিছি। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তোমরা ক্লাস নোট করলে ওগুলো আপলোড দিতে পারো আমাদের গ্রুপে। টাটা।